আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো মেশিন লার্নিং বাংলা টিউটোরিয়াল প্লেলিস্টে আজকে আমরা শিখব পান্ডা। অর্থাৎ পান্ডা বা পান্ডাস হচ্ছে একটি ওপেন সোর্স পাইথন লাইব্রেরি যেটা ম্যানিপুলেশন এবং অ্যানালাইসিসের জন্য ব্যবহৃত হয়। আমরা অলমোস্ট জানি যে ডেটা ম্যানিপুলেশন কি এবং অ্যানালাইসিস কি, অর্থাৎ ডেটাকে নিয়ে বিশ্লেষণ করা। তো এখন কথা হচ্ছে মেশিন লার্নিং এ পান্ডাস কেন প্রয়োজন। বড় ডেটা সেট পরিচালনা করা সহজ, মিসিং ডেটা এবং ডুপ্লিকেট ডেটা সহজেই পরিষ্কার করা যায়, বিভিন্ন ফাইল ফরম্যাট সাপোর্ট করে, সিএসপি, এক্সেল, এসকিউএল, জেএসও। মেশিন লার্নিং লাইব্রেরির সাথে সহজ ইন্টিগ্রেশন, ডেটা প্রি প্রসেসিং দ্রুত এবং কার্যকর। অনেকের কাছে মনে হতে পারে যে আমি শুধু কেন রিডিং পড়ে যাচ্ছি। আসলে এখানে যা যা লেখা আছে, অর্থাৎ বড় ডেটা সেট পরিচালনা, তারপর হচ্ছে মিসিং ডেটা বা ডুপ্লিকেট ডেটা, এগুলো আমরা একটু পরেই বাস্তবে কোড রান করে দেখব। তো আসলে যদি আমরা শুধু এইভাবে বলে যাই তো আপনারা অতটা বুঝবেন না, কারণ হচ্ছে এটা জাস্ট থিওরিটিক্যাল কনসেপ্টের মতো লাগবে। কিন্তু আমি যখন এগুলা প্র্যাকটিক্যালি ওয়ান বাই ওয়ান সবগুলো দেখাবো তখন আপনাদের কাছে এই প্রত্যেকটা জিনিস একদম ক্লিয়ার হয়ে যাবে। কারণ প্র্যাকটিক্যালি করা আর থিওরিটিক্যালি শুধু পড়া বা শোনা দুই বিষয়। তারপর হচ্ছে পান্ডাসের ব্যবহার, ডেটা প্রি প্রসেসিং, যেমন মিসিং ডেটা পূরণ এবং ডেটা ক্লিনিং, দেন ইডিএ এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস, ডেটা বিশ্লেষণ এবং ভিজুয়ালাইজেশন। তারপর হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং, নতুন ফিচার তৈরি করা এবং মডেল মূল্যায়ন, প্রেডিকশন এবং মডেলের কার্যকারিতা বিশ্লেষণ। তো এখানে আমি যদি বলি যে আপনার একটা মেশিন লার্নিং অ্যালগোরিদম সম্পূর্ণ নির্ভরশীল ওই মডেলের ডেটার উপর। অর্থাৎ আপনি যদি ডেটাকে খুব ভালোভাবে ম্যানিপুলেট করেন বা ভালোভাবে প্রসেসিং করেন তাহলে আপনার মেশিন লার্নিং অ্যালগোরিদম খুব ভালো একটা আউটপুট দিবে। বাট যদি আপনার ডেটা প্রি প্রসেসিং ভালো না হয় বা ডেটা ক্লিনিং ভালো না হয়, তো ওই ক্ষেত্রে আপনি যত ভালো মানের অ্যালগোরিদমই ব্যবহার করেন না কেন, আপনি ভালো আউটপুট পাবেন না। তো এই ক্ষেত্রে ডেটা প্রি প্রসেসিং বা ডেটা ক্লিনিং বা যা যা আছে এইসব ব্যাপারে আমাদের খুব ভালোভাবে ফোকাস করতে হবে। তারপর আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনার ইডিএ এবং ফিচার ইঞ্জিনিয়ারিং। এই দুইটা জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি ইডিএ এবং ফিচার ইঞ্জিনিয়ারিং এ যত ভালো পারবেন, আপনার মডেল ঠিক তত ভালো আউটপুট দিবে। তো এই ক্ষেত্রে ইডিএ এবং ফিচার ইঞ্জিনিয়ারিং এর জন্য আমাদের মিনিমাম 10টা 20টার মতো ভিডিও থাকবে। সো ওইটা নিয়ে আমাদের কোনো ভয় নেই, আমরা এরপরে এগুলো বিস্তারিত আলোচনা করব। তো এখন আমরা সরাসরি করে চলে যাব। তো এখন আমার কথা হচ্ছে যে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আচ্ছা এই শর্ট ভিডিও বা এই যতটুকু আমি এখানে পান্ডা শেখাচ্ছি এগুলো কি এনাফ, বা এখানে কি সব পান্ডা? আসলে না, পান্ডার অনেক ফিচার ফাংশন অনেক কিছু রয়েছে, বাট আমি সব কিছু এখানে দেখাবো না। এর কারণ হচ্ছে আপনি সাধারণত যদি প্র্যাকটিক্যালি না করে শুধু এইভাবে থিওরিটিক্যালি দেখে যান তাহলে আপনি সব কিছু শিখতে পারবেন না। ইভেন একটা সময় আপনি বোরিং ফিল করবেন। তো এই জন্য এই আমাদের প্লেলিস্ট শেখার জন্য প্লেলিস্ট সবগুলো প্লেলিস্টে যতগুলো অ্যালগোরিদম আছে বা যা যা আমরা করব, প্লেলিস্টে যা যা প্রয়োজন তা আপনি সব পাবেন এখানে। অর্থাৎ আমি যাচ্ছি যতটুকু আমাদের প্রয়োজন ঠিক ততটুকু শিখবো। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে এখন এই যে ভিডিওটা হবে, অর্থাৎ এই পান্ডার যেই টোটাল টিউটোরিয়ালটা, এখানে কিন্তু আপনার পান্ডার সব ফাংশন বা কাজ কর্ম দেখানো হবে না। আমরা যখন এন্টায়ার প্লেলিস্টে যখন নতুন নতুন কিছুর সাথে ফেস করব বা নতুন নতুন কিছু আমরা শুরু করব, তখন ওই ক্ষেত্রে আমরা পান্ডার নতুন কিছু শিখতে পারি, এটা আমি বলতে পারি। এখন সবকিছু আপনাকে শেখাবো বাট একটু পরে আপনি আবার সব ভুলে যাবেন। তো এই জন্য এখন শুধুমাত্র একদম যে বেসিক, যেটা না জানলেই নয়, সেটাই আমরা শিখব। তো চলুন দেখি, আমরা সরাসরি এখন করে চলে যাই। আচ্ছা, প্রথমত আমরা শিখবো যে ডেটা সেট কি। ডেটা এবং সেট অর্থাৎ ডেটা সেট, মনে করেন এই যে এখানে কয়টা এখানে মোটামুটি 9টার মতো ভ্যালু দেওয়া আছে বা 9টা রো আছে। তো এখানে যে প্রত্যেকটা রো আছে না আপনার, এই প্রত্যেকটা রো হচ্ছে এক একটা একটা করে ডেটা, অর্থাৎ একটা স্টুডেন্টের ডেটা। দেখেন একটা স্টুডেন্ট কি করে, যে আপনার 12 ঘন্টা সে পড়ে, তারপর তার কোয়ালিটি স্টুডেন্ট কিউ অর্থাৎ স্টুডেন্ট কোয়ালিটি হচ্ছে 8, ডেডিকেশন লেভেল হচ্ছে 8, সিজিপি হচ্ছে 3.93। এই যে ডেটাটা আছে
এটা হচ্ছে একটা স্টুডেন্টের ডেটা। অপরদিকে আরেকটা স্টুডেন্টের ডেটা কি আপনার, যে সে 11 ঘন্টা পড়ে, তারপরে স্টুডেন্ট কোয়ালিটি হচ্ছে 9, ডেডিকেশন লেভেল হচ্ছে 4, সিজিপি হচ্ছে 3.8। তো এইটা হচ্ছে কি, এটা হচ্ছে দ্বিতীয় একটা স্টুডেন্টের ডেটা। তো এইভাবে দেখেন এখানে মোটামুটি 9টা স্টুডেন্টের ডেটা দেয়া আছে। তো সবগুলো ডেটা মিলে একটা হচ্ছে সেট, অর্থাৎ অনেকগুলো ডেটা মিলে হলো ডেটা সেট। তো আশা করি আমরা এখন ডেটা সেট সম্পর্কে একটা ধারণা পেয়েছি। তো এইটা সাধারণত আমাদের একটা এক্সেল ফাইল, অর্থাৎ এটা এক্সেল এবং সিএসভিও হতে পারে এবং জ্যাসন ফরম্যাটেও হতে পারে, আমরা অলমোস্ট বলে নিছি। তো এটা জাস্ট আপনাদেরকে শেখালাম প্রথমত যে ডেটা কি বা ডেটা সেট কি। তো আশা করি এই ব্যাপারে আপনারা এখন ক্লিয়ার। আচ্ছা, তো এখন আমরা সরাসরি একটা ফাইল ওপেন করতে পারি। ধরেন আমরা এখন একটা পান্ডাসের জন্য নতুন একটা ফাইল খুলবো। তো এখানে কি করলাম, যেহেতু আমি চাচ্ছি যে আমি যেই নতুন ফাইলটা ওপেন করবো সেটা যেন আমার এই ফোল্ডারের আন্ডারে থাকে। তো এই জন্য এই ফোল্ডার ওপেন করলাম এবং এখানে আমি লিখতেছি সিএমডি, অর্থাৎ সরাসরি আমার কমান্ড প্রম্পটটা ওপেন করলাম এখানে। তো এখানে আমি কি করব, যে এখানে লিখবো জুপিটার নোটবুক। তো যারা জুপিটার নোটবুক ব্যবহার না করতেছেন, অর্থাৎ যারা ক্যাগল ব্যবহার করতেছেন অথবা এই গুগল কোলাব ব্যবহার করতেছেন, তাদের এত কিছু লাগবে না, জাস্ট আপনাদের অ্যাকাউন্ট ওপেন করবেন আর সরাসরি কোড লেখা শুরু করবেন। বাট যারা জুপিটার ব্যবহার করতেছে তো তারা এই প্রসিডিওর অ্যাপ্লাই করতে পারে। ইন্টার প্রেস করলাম, একটু সময় নিচ্ছে। আচ্ছা, তো এখন দেখা গেল আমার জুপিটার নোটবুক ওপেন হয়ে গেল। তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এইগুলা কি। আসলে এইগুলো আমার অলমোস্ট ফোল্ডারে প্রেজেন্ট ছিল। আপনি যদি আবার আমার ফোল্ডারের দিকে তাকাই দেখেন এখানে যা যা ছিল ওইটা আবার ওইখানে দেখাচ্ছে, কারণ আমি তো এই ফোল্ডারের আন্ডারেই আমার এই জুপিটার নোটবুকটা ওপেন করছি, তাই না? দেখেন এখানে যা আছে সব এখানে তাই। তো আমি কি করতেছি, যে একটা নতুন একটা আমি ফোল্ডার ওপেন করতেছি। আচ্ছা, সরি ফোল্ডার না, আমি একটা পাইথন নোটবুক ওপেন করতেছি। তো এটার নাম দিলাম পান্ডাস এক্সারসাইজ, ঠিক আছে? পান্ডাস এক্সারসাইজ। আচ্ছা, সরি এটা এখনো রিলোড হচ্ছে। বুঝতেছি না এখানে এমন করতেছে কেন। হচ্ছে আমি পান্ডাকে ইম্পোর্ট করে নিই। ইম্পোর্ট পান্ডাস এস, দেখেন এখনো লোডিং হচ্ছে। হ্যাঁ, ডান। ওকে, সো আমরা কি করলাম, প্রথমত পান্ডাকে ইম্পোর্ট করলাম, ঠিক আছে? তো পান্ডা ইম্পোর্ট করার পরে এখন আমরা কি করব, এখন আমরা আমাদের ডাটা সেট, সরি আমাদের ডেটা সেট আমরা এখানে রিড টাইপ করব। তো কি করব, আমাদের একটা ডেটা সেটের নাম এখানে লিখবো, অর্থাৎ তো এটা লেখার জন্য বা ওই ডেটা সেটকে আমাদের এই নোটবুকে নিয়ে আসার জন্য আমাকে কিছু কোড লিখতে হবে। তো প্রথমত আপনি একটা ভেরিয়েবল লিখুন, যে আপনি যেই ভেরিয়েবল আপনার ডাটা সেটটা রাখবেন। তো ধরলাম আমার ভেরিয়েবলের নাম ডাটা সেট। তারপর হচ্ছে আপনার পিডি। পিডি কিসের জন্য, এই যে পান্ডা, আপনি পান্ডা ব্যবহার করতেছেন না, আপনি এই পান্ডার অবজেক্ট তৈরি করলেন পিডি, তো এই যে পিডি, এখন আমি ওই ফাংশনটা ব্যবহার করতেছি রিড। দেখেন এখানে কিন্তু আপনি লিখলেও পারেন, যেমন ধরেন কি লিখলেন, যে রিড আন্ডারস্কোর সিএসবি, তারপর হচ্ছে এখানে আপনি আপনার ডেটা সেটের নাম লিখবেন। দেখেন এখানে আমরা কোন ডেটা সেটটা আমরা নিব, ধরেন আমরা লিখতেছি যে স্টুডেন্ট পারফরমেন্স সিএসবি। আচ্ছা, এখানে আমি নামটা পুরো কপি করে নিই, নামটা কপি করলাম, দেন এখানে নামটা পেস্ট করলাম। আচ্ছা, আমি কি করলাম, আমি আমার ডেটা সেটের পুরো নামটা লিখলাম। ইভেন এখানে দেখেন যেহেতু আমি রিড করতেছি কি ডেটা সেটকে, সেটা হচ্ছে আমার সিএসবি ডেটা সেট, এই জন্য রিড আন্ডারস্কোর সিএসবি লিখছি। ঠিক একইভাবে আমার পুরো ডেটা সেটের কি করলাম, যে নামটা এখানে লিখলাম। এখন সরাসরি আমি ডাটাটা রিট্রাইভ করতে পারবো। সরি, হ্যাঁ। আচ্ছা,
এখন যদি আমার ডেটা সেটকে আবার প্রিন্ট করি, দেখেন আমার যেই ডেটা সেটটা আছে সেটা আমি এখানে কি করলাম, যে আমার ডেটা সেটটাকে আমি এখানে রিটাইপ করতে পারলাম। অর্থাৎ আমার ডেটা সেট এখন জুপিটার নোটবুকে আছে এবং আমার এই যে ভ্যারিয়েবল এটাতে আছে ডেটা সেট, ঠিক আছে। তো এখন আমরা এক্সেল ফরম্যাটে নিব। দেখেন এটা কি, এটা হচ্ছে ডাটা সেট আপনার সিএসবি। আমি কিন্তু বলছিলাম যে আমরা কি সিএসবি তে নিতে পারি, এক্সেল এ নিতে পারি, তারপর হচ্ছে জেসন ফরম্যাটে নিতে পারি, বাট আমরা এখন কিসে নিব, আমরা এখন নিব আপনার এক্সেল। সেম প্রসেস। আচ্ছা, এই এক্সেলে যাওয়ার পূর্বে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে মনে করেন আমি এই ডেটা সেটকে আবার আমি নিতে চাই বা আমি আবার রিট্রাইভ করতেছি। তো সেক্ষেত্রে দেখেন আমরা পিডি ডট রিড লিখতেছি না, আমি লিখবো না, আমি সরাসরি ট্যাব প্রেস করব। দেখেন চলে আসছে, কি দেখাচ্ছে যে রিড সিএসবি। আচ্ছা, তারপরে আবার এখন আপনি আবার ট্যাব প্রেস করুন। দেখেন আপনার যতগুলো ডেটা সেট আছে আপনার ওই ফোল্ডারের আন্ডারে সবগুলো ডেটা সেট এখানে দেখাচ্ছে। ইভেন ডেটা সেট ব্যতীত একটা ফাইল আছে পাইথনের পান্ডাস এক্সারসাইজ, সেটা সহ দেখাচ্ছে। তো এখন আমরা কোনটা নিব, আমরা স্টুডেন্ট পারফরমেন্স সিএসবি নিতে যাচ্ছি, দিলাম। আচ্ছা সরি, এটার সাথে দেখেন দেখি তো এখন আসছে কিনা। আচ্ছা এটা একটা অন্য একটা নাম দিই, নাহলে তো মনে হবে যে আমার পূর্বেরটাই চলে আসছে, ডেটা সেট 01, ঠিক আছে। আচ্ছা সেম ওয়েতে। আচ্ছা এখন দেখি তো, ডি লিখে সরাসরি ট্যাব প্রেস করি, দেখছেন চলে আসছে। সো এই তো আমার ডেটা সেট চলে আসছে ডেটা সেট 01 ভেরিয়েবল। তার মানে আমি জাস্ট এটা দেখালাম যে আপনার আমি ট্যাব প্রেস করে করে আমার সাজেস্টেড কি ধারা আমি সহজে এখানে নামগুলো লিখতে পারি। আচ্ছা এখন আমার কথা ছিল কি, যে আমরা এখন এক্সেলে নিব। আচ্ছা সো এখানে লিখেছে ডেটা আন্ডারস্কোর এক্সেল, ঠিক আছে। সেম ওয়েতে পিডি ডট, আচ্ছা এখন রিড কি সিএসবি হবে, মোটেই না। এখন দেখেন আমার রিড হবে এক্সেল। ওকে, এক্সেল দিলাম। বাট এখন কথা হচ্ছে আমি কি করব, আমার এক্সেল ডেটা সেট নিতে হবে। এখন যদি আবার আপনি এখানে না আপনি ওই কি করেন যে সিএসবি নেন, তখন কিন্তু হবে না। তো এখন আমাকে কি করতে হবে, এক্সেলই নিতে হবে। আচ্ছা বলে রাখি, এই স্টুডেন্ট পারফরমেন্স এক্সেল এবং সিএসবি দুইটাই সেম ডাটা সেট, শুধুমাত্র ফরম্যাটটা চেঞ্জ, আমি আপনাদের বোঝানোর জন্য এখানে রাখছি। আর যেহেতু আমি অটো সাজেস্টেড নিতেছি এই জন্য ডাবল কোটেশন মার্ক অটো চলে আসে। তো আপনি সিঙ্গেল কোটেশন না দিয়ে সরাসরি ডাবল কোটেশন দিয়েও দিতে পারেন বা সিঙ্গেল কোটেশন দিয়েও দিতে পারেন, এটা কোনো মানে কোনো ঝামেলা নাই, ইটস টোটালি আপ টু ইউ। বাট এখন কথা হচ্ছে আমি যদি এক্সেলে নিই তাহলে কি এটা আসবে বলেন তো? আসেনি, বলেন তো কেন? কারণ আপনাকে এখানে বলতেছে যে মিসিং অপশনাল ডিপেন্ডেন্সি, ওপেন এক্সেল, ইউজ পিপ অর কোন্ডা টু ইনস্টল ওপেন ওপেন পিওয়াই এক্সেল। আচ্ছা দেখি তো, আমরা এখন এটা ইনস্টল করি। ভালো কথা, আপনি যদি এটা কমান্ড প্রম্পটে করেন আচ্ছা তাহলে হবে, বা এখানে করেন তাহলেও সমস্যা নেই। পিপ ইনস্টল, কি করব আমরা, এই যে ওপেন পিওয়াই এক্সেল। আমরা যদি জুপিটারে করি তাহলে এই যে এক্সক্লেমেটরি সিম্বলটা আছে না, এটা দিতে হবে। বাট আপনি যদি কমান্ড প্রম্পটে করেন তাহলে এটা লাগবে না। দেখি এটা একটু সময় নিতেছে কারণ এটা তো ইনস্টল করতেছে। আচ্ছা তো এখন আমার এখানে চলে আসছে। তো এখন যেহেতু আমার ওপেন পিওয়াই এক্সেল এটা ইনস্টল হয়ে গেছে, তো আই থিঙ্ক এখন যদি আমি আমার ওই এক্সেল ফাইলটাকে রিড করতে চাই বা এক্সেল ডেটা সেটকে রিড করতে চাই, তো আশা করি যে এটা এখানে চলে আসবে। দেখি, হ্যাঁ চলে আসছে, কোনো ঝামেলা নেই। দেন ডেটা এক্সেল, ওয়াও নাইস। তো দেখেন সেম জিনিস, একটা হচ্ছে আমার এক্সেল ফরম্যাটে আছে ফাইল বা ডেটা সেট ফাইল,
আরেকটা আছে কি আমার সিএসবি ফরম্যাটে। তো আপনি যে কোনো একটা চুজ করতে পারেন, বাট আমরা সব সময় প্রিফার করব সিএসবি ফাইলকে। এর কারণটা আমি বলতেছি, এর কারণ অনেক অনেক। তো আমি জাস্ট একটা কারণ বলে দিই যে এটা খুবই লাইট ওয়েট এবং এটা খুবই ফ্লেক্সিবল। কারণ আপনি দেখেন, আপনি যখন অনেক বড় ডাটা নিয়ে কাজ করবেন তখন এই জিনিসটা রিয়েলাইজ করতে পারবেন। এখানে দেখুন যে এখানে আপনার 0 থেকে 8 অর্থাৎ 9টা ডাটা আছে। ইভেন এখানে যা যা আছে সিএসবি ফরম্যাটে আপনার এক্সেলও তা আছে, কোনো চেঞ্জ নাই, সম্পূর্ণ সেম, শুধু ফরম্যাটটা ভিন্ন, যে একটা হচ্ছে এক্সেল আর একটা হচ্ছে সিএসবি। এখন দেখেন শুধু ফরম্যাটের জন্য এটা সাইজ কি রকম হয়ে গেল, এই যে যেটা আমার সিএসবি ফরম্যাটে আছে এটা হচ্ছে 1 KB, আর যেটা শুধু এক্সেলে আছে সেটা হচ্ছে 9 KB। তো বুঝতে পারতেছেন যে এটা কি পরিমাণ স্টোরেজ বা এটা কত হেভি ওয়েট এক্সেলেরটা। কারণ এখানে শুধুমাত্র আপনার 9টা ডাটা, মানে 9টা স্টুডেন্টের ইনফরমেশন দিয়েছে, সেখানেই এত ডিফারেন্স। বাট যখন আপনার 10 লক্ষ বা 20 লক্ষ থাকবে তখন তো বুঝতেছেন যে এটা খুবই একটা হেভি ওয়েট হয়ে যাবে। তো এই জন্য আমরা সবসময় সিএসবি ব্যবহার করবো। ইভেন আপনি যত জায়গায় দেখবেন যে সব জায়গায় সিএসবি ব্যবহার করতেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এখন আমরা আসলে শিখবো যে আপনার ইনপুট ডাটা সেট বা ডেটা সেট। আচ্ছা এখানে সরি, আমার উচ্চারণটা একটু মাঝে মাঝে গোলমাল হয়ে যায়, যে আমি একবার ডাটা সেট বলি একবার ডেটা সেট বলি। তো এইটা কাইন্ডলি একটু আপনারা আপনারা মানে ইগনোর করবেন আমার এই সমস্যাটা। আচ্ছা এখন আমাদের কনসার্ন হচ্ছে যে আমরা ডেটা সেটকে ইম্পোর্ট করব, কিন্তু ডিফারেন্ট পাথ থেকে। আমি বলতেছি ইম্পোর্ট ডেটা সেট ফ্রম ডিফারেন্ট। আচ্ছা এখন কথা হচ্ছে মানে কি আসলে, অনেকের মনে প্রশ্ন রাখতে পারে যে ডিফারেন্ট পাথ বলতে। দেখেন এখানে যখন আমরা এই ডেটা সেটকে রিট্র্যাপ করলাম বা আমাদের জুপিটার নোটবুকে নিয়ে আসলাম, তখন আমরা কি করলাম, শুধুমাত্র ওই ফাইলটার বা ওই ডেটা সেটে শুধু নামটা লিখলাম, আর কিছু করছি, আর কিছুই করিনি। বাট আমরা যদি এখানে আপনার এখন সেটাই দেখব। তো প্রথমত আমি যেই ডেটা সেটটা পূর্বে ব্যবহার করছি সেটা ছিল আমাদের স্টুডেন্ট পারফরমেন্স, সিএসবি অথবা এক্সেল দুইটাই ব্যবহার করছি। বাট এটা ছিল কোথায়, এটা ছিল আমাদের পান্ডাস ফোল্ডারের আন্ডারে। বাট এখন আমি যে নতুন ডেটা সেটকে আমাদের জুপিটার নোটবুকে নিয়ে যাব, সেটা থাকবে হচ্ছে আপনার এই নামপাই ফোল্ডার থেকে। কোনটা, এই যে এটাই সেম ডেটা সেট, বাট আমাদের লোকেশন হচ্ছে ডিফারেন্ট। তো এই ক্ষেত্রে কি করবো, যে আমার এই লোকেশনটাকে প্রথমত কপি করে নিতে হবে। তারপরে আচ্ছা প্রথমত ডাটা সেট লিখে নিই, যে আচ্ছা এটা কি লিখবো, এটা লিখলাম আপনার ডিটি লিখলাম, ঠিক আছে। তো এখন কি করব, সেম পিডি ডট কি করতে হবে, রিড, আচ্ছা ট্যাব দিলে হয়ে যাচ্ছে। তো আমারটা সিএসবি ফরম্যাট, এই জন্য সিএসবি রাখলাম। আচ্ছা এখন আবার ট্যাব। এখন দেখেন এখানে কি দেখাচ্ছে, এখন কিন্তু কোনো ডেটা সেট দেখাচ্ছে না। বাট আমি যখন কোটেশন দিতেছি তখন আমাকে ওই ফোল্ডারের আন্ডারে, এটা অর্থাৎ এটা কিন্তু পান্ডার ফোল্ডারে যা যা আছে তাই দেখাচ্ছে আমাকে, তাই না? কিন্তু আমরা এখন সরি পান্ডা না, পান্ডাস ফোল্ডারে। বাট এখন আমরা কি করব, পান্ডাস ফোল্ডার না, এখন আমরা নামপাই ফোল্ডার থেকে যে লোকেশনটা কপি করে নিয়ে আসি সেটা এখানে পেস্ট করব। দেখেন তো এখন এখানে আরেকটা কাজ বাকি, সেটা হচ্ছে সব কিছু হবে ফরওয়ার্ড। এখানে দেখেন এখানে কি ব্যাকওয়ার্ড স্ল্যাশ আছে না, এটাকে আপনি ফরওয়ার্ড স্ল্যাশ করুন। আচ্ছা তারপরে আবার একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এখন ওই ফোল্ডারে অর্থাৎ নামপাই ফোল্ডারে যেই ডাটা সেটটা আছে বা ডেটা সেটটা আছে ওইটার নামটা এখন আপনি এখানে কপি করে নিন। আচ্ছা তো এখন দেখেন এখানে আপনি পেস্ট করেন। সো এখন শিফট প্লাস এন্টার প্রেস করুন, যেটা সবসময় আমরা করি সাধারণত রান করার ক্ষেত্রে। দেখেন ডিটি, অর্থাৎ আমার ডেটা সেট এখন অলমোস্ট জুপিটারে চলে আসছে। তো এটা কিভাবে আসলো, এটা আসলো আমাদের নামপাই ফোল্ডার থেকে। অর্থাৎ আমরা কিভাবে ডিফারেন্ট লোকেশন বা ডিফারেন্ট পাথ থেকে আমরা
ডেটা সেট রিট্রাইভ করবো অথবা ডেটা সেটকে জুপিটারে নিয়ে আসবো, তো এটা হচ্ছে আরেকটা ওয়ে। কারণ সব সময় তো আপনার সব ডেটা সেট আপনার ওই ফোল্ডারেই থাকবে না যে ফোল্ডারে আপনি জুপিটার নোটবুক ওপেন করবেন বা ক্রিয়েট করবেন, তাই না? তো এটা ছিল আমাদের ডিফারেন্ট পাথ থেকে। আচ্ছা, এখন আমরা একটা লার্জ ডেটা সেট ইম্পোর্ট করব, ঠিক আছে? ইম্পোর্ট লার্জ ডেটা সেট, যদিও এটা লার্জ ডেটা সেট বলা যায় না, এটা স্মল ডেটা সেটের আন্ডারেই পড়ে, বাট এটার সাপেক্ষে এটা লার্জ। এটাতে কয়টা আপনার ভ্যালু আছে দেখেন, ভ্যালু বলতে কয়টা ডেটা আছে বা কয়টা আপনার ইনফরমেশন আছে বা কয়টা রো আছে। এখানে আছে মাত্র আপনার এই যে কয়টা, 9টা আছে, তাই না? তো আচ্ছা দেখি তো, সরি, এখানে আমরা প্রথম একটা সেল বাড়াই, ডিটি ডট শেপ, হয় কিনা? হ্যাঁ হয়। তো দেখেন ডিটি ডট শেপ দেওয়ার পরে কি চলে আসতেছে যে আমাদের এখানে 9টা রো আছে আর কলাম আছে কয়টা, 4টা, অর্থাৎ 1 2 3 4। তো এইভাবে আমরা শেপ দেখতে পারি। আচ্ছা এখন কি বলতেছিলাম যে আমি একটা লার্জ ডাটা সেট ইম্পোর্ট করব। তো সেম লার্জ লিখি, তারপরে পিডি ডট রিড সিএসভি সেম ওয়েতে, দেন আচ্ছা এই লার্জ ডেটা সেটটা আমার নিজের ফোল্ডারেই আছে, অর্থাৎ পান্ডাস যে ফোল্ডারটা আছে ওটার মধ্যেই আছে। কোথায় যেন আমার এই যে এই পান্ডাস ফোল্ডারেই আছে, সেটা হচ্ছে কি টাইটানিক ডাটা সেট, সরি সরি সরি। আচ্ছা, তো এখন আমি সরাসরি ট্যাব প্রেস করব, দেখি চলে আসছে। কোথায়, না এখনো আসেনি। টাইটানিক না, আসতেছে না। বুঝলাম না, এখানে তো আসার কথা। আচ্ছা সমস্যা নাই, আমরা সরাসরি এটার নামটা কপি করলাম সিএস। আচ্ছা এখন দেখি তো, লার্জ প্রিন্ট করে দেখেন, আমি যেই জিনিসটা আপনাদের বোঝানোর জন্য এই লার্জ ডেটা সেটটাকে রিট্রাইভ করলাম এখানে, সেটা হচ্ছে আপনার এখানে দেখেন আমার টোটাল রো আছে কয়টা, সেটা হচ্ছে আপনার 891টা, তাই না? আর কলাম আছে 12টা, বাট ওইটা আমার কনসার্ন না। আমার কনসার্ন হচ্ছে এখানে আপনাকে কি দেখাচ্ছে দেখেন তো, এখানে কি আপনাকে 891টা রো বা ডেটা দেখাচ্ছে? তা নয় কিন্তু, তাই না? এখানে শুধু প্রথম 5টা এবং সর্বশেষ যে 5টা ডেটা আছে বা রো আছে, শুধু ওই ইনফরমেশনগুলো এখানে দেখানো হচ্ছে, তাই না? তো আর এই ক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ ডেটা সেটটা দেখানো হচ্ছে। এর কারণ একটাই, কারণ এই ডেটা সেটটা একদমই অল্প পরিমাণে ডেটা আছে বলে এখানে সম্পূর্ণ ডেটা দেখানো যাচ্ছে। বাট এখানে কি হচ্ছে যে আপনার মোটামুটি অনেক হিউজ ডেটা আছে, যেমন 891, তো এই জন্য প্রথম 4টা বা 5টা এবং সর্বশেষ 5টা বা 4টা। আপনার যদি এখানে 10 লাখ ডাটা থাকতো বা ডেটা বা রো থাকতো, ওই সময় সেম জিনিস হতো, বুঝছেন? তো এইটা নিয়ে এত প্যারা খাবার দরকার নাই। বাট এখন আমরা এখান থেকে একটা জিনিস শিখব, সেটা হচ্ছে মনে করেন আপনি কি করলেন যে এখন দেখেন এইভাবে তো সবকিছু বোঝা যাচ্ছে না, তো আপনি চাচ্ছেন যে আচ্ছা আমি প্রথম 10টা ডাটা দেখি। কি হচ্ছে যে লার্জ ডট হেড, দেখেন আচ্ছা যদিও 5টা দেখাচ্ছে, যে আপনি যদি লার্জ ডট হেড দেন তাহলে কি হবে, প্রথম 5টা রো আপনাকে দেখাবে। বাট আপনি যদি লার্জ ডট হেড 10 দেন তাহলে কি হচ্ছে যে আপনাকে প্রথম 10টা দেখাচ্ছে, এক্স্যাক্টলি প্রথম 10টাই, ইভেন আপনাকে সিকোয়েন্স ওয়েতে দেখাচ্ছে। যে দেখেন আপনি ইন্ডেক্স নাম্বারটা, এই যে ইন্ডেক্স নাম্বারটা আছে না, এটা কিন্তু আপনার অরিজিনাল ডেটা সেটের সাথে না, এটা আপনার বাই ডিফল্ট এই পান্ডাস থেকে হচ্ছে, এই পান্ডাস থেকে বাই ডিফল্ট হচ্ছে। ইভেন আপনি আপনি যদি আমার প্রথম ডেটা সেটটা দেখেন এটাতেও আছে, বাট অরিজিনাল ডেটা সেট যখন আমি আপনাকে সরাসরি এক্সেল ফাইলে দেখিয়েছিলাম তখন কিন্তু ছিল না। তো এটা আপনি মাথায় রাখবেন যে এটা হচ্ছে আপনার পান্ডাস থেকে বাই ডিফল্ট দেখানো হচ্ছে। তো এখন ধরেন আপনি কি করলেন যে আচ্ছা আপনি প্রথম 10টা দেখতে যাচ্ছেন, তো লার্জ ডট হেড 20, ও সরি আমার লার্জ বানানটা ভুল, এখানে ভুল লিখছি, দেখেন প্রথম 20টা। আচ্ছা এখন প্রশ্ন রাখতে পারে তাহলে কি আমরা শেষের গুলো দেখতে পারবো না? অবশ্যই দেখা যাবে। তো এই ক্ষেত্রে কি করতে হবে,
যে আপনার লার্জ ডট হেড না লিখে টেইল লিখবেন। হেড মানে কি মাথার, টেইল মানে ল্যাজ। তো আপনি সর্বশেষ ডেটাগুলো দেখবেন। তো সেম, আপনি যখন শুধু হেড লিখছেন তখন আপনাকে কি করছিল, যে জাস্ট 5টা ডেটা দেখাইছিল, অর্থাৎ প্রথম 5টা। তো এই ক্ষেত্রে আপনাকে সর্বশেষ 5টা রো দেখাবে বা ডেটা দেখাবে, এই হচ্ছে কাহিনী। বাট আপনি চাচ্ছেন না যে আমি কি করব, আমি সর্বশেষ 10টা ডেটা দেখব। তাহলে দেখেন লার্জ ডট টেইল 10, আপনি যদি 15 দেন তাহলে 15টা দেখাবে। এখন কথা হচ্ছে যে মনে করেন আপনি কোনো একজন ব্যক্তি আদমশুমারি বা গণশুমারি করতেছে। সে কি করতেছে, প্রত্যেক ঘর থেকে ম্যানুয়ালি ডেটাগুলা কালেক্ট করতেছে। তো ওই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে আমাদের যেই ব্যক্তি আদমশুমারি বা গণশুমারি করছে, তো সে কি করছে যে সবগুলো সিকোয়েন্স ওয়াইজ আপনার এই এক্সেল বা সিএসপি ফাইলে রাখছে। অর্থাৎ মনে করেন যে আপনার যেই ডেটা সেট আছে ওইখানে 1000 ব্যক্তির ডেটা আছে। কতজন? 1000 ব্যক্তি। অর্থাৎ এখানে কিন্তু 1000 ব্যক্তি আপনার বাচ্চা বা শিশু না, আবার 1000 ব্যক্তি আপনার যুবক যুবতী না, আবার একইভাবে 1000 ব্যক্তি আপনার বৃদ্ধ না, তাই না? তো এখানে সবার ইনফরমেশন একসাথে আছে। কিন্তু যেহেতু ওই ব্যক্তি এই ডেটাগুলাকে সিকোয়েন্স বা অর্ডার অনুযায়ী রাখছে, অর্থাৎ প্রথমে আপনার বাচ্চাদের ইনফরমেশন, তারপরে হচ্ছে আপনার যুবতী যারা আছে ওদের ইনফরমেশন, তারপরে যারা বৃদ্ধ বা 50-এর উপরে আছে ওদের ইনফরমেশন, মানে হয় না যে আপনার সিকোয়েন্স এরকম থাকে। তো এখন আমার প্রশ্ন বা আমাদের কথা হচ্ছে কি যে ধরেন আপনি এই ডেটা এই ডেটা সেট থেকে শুধুমাত্র আপনি প্রথম 10টা দেখলেন কিভাবে? ওই যে আপনি ধরেন লার্জ ডট, এই যে কি করলেন যে এইভাবে লার্জ ডট হেড ধরেন 10, এটা প্রেস করলেন, তো আপনাকে তো প্রথম 10টাই দেখাবে, তাই না? কিন্তু এখন কথা হলো যে প্রথম 10টা তো সবগুলা বাচ্চাদের ইনফরমেশন, কারণ ওই যে বললাম সিকোয়েন্স অনুযায়ী সবকিছু। তো এখন আপনার মনে অনেক প্রশ্ন আসতে পারে যে আচ্ছা এই ডেটা সেটটা কি সম্পূর্ণ বাচ্চাদের উপর ডিপেন্ড করে, না এই ডেটা সেটের সব ইনফরমেশন বাচ্চাদের, বা এটা বাচ্চাদের ডেটা সেট, এরকম আপনার মনে প্রশ্ন আসতে পারে। আবার যদি আপনি এরকম করেন যে আচ্ছা আপনি বললেন কি জানা আমি লাস্ট 10টা এই ডেটা দেখে আমি জাজ করবো যে এটা আসলে কিসের ডেটা সেট, বাট দেখলেন কি যে লাস্ট 10টা শুধুমাত্র আপনার যারা সিনিয়র সিটিজেন, অর্থাৎ যারা বৃদ্ধ বা 50-এর উপরে আছে তাদের ইনফরমেশন দেখাচ্ছে। ওই সময় কিন্তু আপনি এই ডেটা সেটের উপরে একটা মানে কমপ্লিট ধারণা দিতে পারবেন না যে আসলে ডেটা সেটটা কি বাচ্চাদের, না ডেটা সেট হচ্ছে আপনার বৃদ্ধদের। তো ওই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি স্যাম্পল নেবেন, অর্থাৎ লার্জ ডট স্যাম্পল ধরেন আপনি 10 দিলেন। এটা দেখেন, এটাতে কি হচ্ছে দেখেন, আপনি র্যান্ডমলি এখানে পিক করতেছে। এখানে যে 10টা ডেটা আছে সম্পূর্ণ ডেটা এখানে র্যান্ডমলি দেখেন। এটা হচ্ছে কি যে আপনার 439 নাম্বার ইন্ডেক্স, অর্থাৎ এটা হচ্ছে মাঝামাঝি। তারপরে দেখেন এখানে 10, অর্থাৎ প্রথম থেকে। আবার এখানে দেখেন 800, অর্থাৎ একদম শেষ থেকে। তো মানে বলা যায় যে আপনার এখানে 10টা ডেটা আছে কিন্তু র্যান্ডমলি, যেখানে আপনার বৃদ্ধ, তারপর হচ্ছে যুবক যুবতী বা আপনার বাচ্চা শিশু যা আছে সবকিছু র্যান্ডমলি মিক্সড আপ করে এখানে দেয়া আছে। তো আমরা এই স্যাম্পলের মাধ্যমে ধরেন দেখলেই বুঝতে পারবো, ও আচ্ছা এটা মনে হয় একটা আদমশুমারি বা গণশুমারি ডাটা সেট। যদিও আপনি তো ডেটা সেটের নাম জানবেন, তারপর আপনার ডেটার সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা নেওয়ার জন্য আপনাকে এইভাবে ডেটাগুলো দেখতে হবে যে আসলে এটা কিসের উপর কাজ করতেছে বা কিসের জন্য ডেটা সেট। তো এভাবে আপনি যদি আবার এখানে সেম জায়গায় যদি আপনি আবার কি করেন যে শিফট প্রেস ইন্টার করেন, দেখবেন আবার নতুন কিছু এখানে জেনারেট হয়ে আসবে, অর্থাৎ নতুন র্যান্ডমলি পিক করবে। সরি, দেখেন এখানে কি করতেছে, আবার ওই সময় আপনার এই ভ্যালুগুলো ছিল না, এখন কি আবার নতুন আসতেছে। আপনি যদি আবার দেন দেখেন 341 চলে যাবে। হ্যাঁ চলে গেছে, কি আসছে যে আপনার 824। আবার যদি আপনি দেন দেখবেন 824 চলে যাবে। হ্যাঁ দেখছেন চলে গেছে। তো এটা জাস্ট প্রতিবার র্যান্ডমলি মানে হচ্ছে। তো এটা হচ্ছে আমরা সাধারণত যখন র্যান্ডমলি পিক করতে যাব তখন, বা র্যান্ডমলি আপনি ডাটা দেখে যখন জাজ করতে যাবেন যে আসলে এটা কিসের ডেটা সেট বা কি বলতেছে, তখন আপনি স্যাম্পল ব্যবহার করতে পারেন। আর নর্মালি আপনি হেড টেইলও ব্যবহার করতে পারেন যদি প্রথম 10টা বা সর্বশেষ 10টা ডেটা দেখতে চান। তো এটা ছিল আমাদের র্যান্ডমলি দেখার এখন একটা উপায়।
তো এখন আমরা চলে যাব যে ডিসক্রাইব এবং ইনফরমেশনের ক্ষেত্রে। তো প্রথমত ক্যাপশন লিখে নিই আপনাদের বোঝার জন্য, ডিসক্রাইব অ্যান্ড ইনফো। আমি এক কাজ করব, এই আপনার এই ফাইলটা আমি গিটহাবে পুশ করে দেব, আপনারা ওইখান থেকে নিয়ে নিতে পারেন। আচ্ছা, তো প্রথমত আমরা কোন ডেটা সেট নিয়ে কাজ করব, সেটা হচ্ছে আমাদের যে প্রথম ডেটা সেট আছে ওইটা। সরি, এই ডেটা নামে কোনো ভেরিয়েবল নাই যেখানে আমার ডেটা সেট আছে। তো এখানে কি আছে, ডিটি। আচ্ছা, সো আমরা ডিটি নিয়েই কাজ করি। তো ডিটিতে কি আছে দেখেন, যে এই আমার ডেটাগুলো আছে, এটা তো আমরা অলমোস্ট জানি তাই না, বাট এখানে কি করতেছি জানেন, ডিসক্রাইব এবং ইনফরমেশনের কাজটা দেখব। মনে করেন ডিটি ডট কি লিখলাম, যে ডিসক্রাইব। দেখেন এখানে কি দেখাচ্ছে। আচ্ছা, প্রথমত এখানে যতগুলা কলাম আছে ওই সবগুলা কলামের নাম, যেমন স্টাডি আওয়ার্স, স্টুডেন্ট কোয়ালিটি, ডেডিকেশন লেভেল এবং সিজিপিএ। এখন দেখেন কাউন্ট, অর্থাৎ আপনার এখানে টোটাল কতগুলো আপনার রো সংখ্যা আছে বা কতগুলো ডেটা আছে। এখানে আপনার টোটাল আছে 9টা। তো দেখেন স্টাডি আওয়ার্সেও 9, তারপর হচ্ছে আপনার স্টুডেন্ট কোয়ালিটিতেও 9, ডেডিকেশন লেভেলেও 9, সিজিপিও তো এটা তো নয়। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এটা আবার কি এমন। আসলে যদি দেখা যেত যে কি, মনে করেন এই স্টুডেন্টের স্টাডি আওয়ার্স দেওয়া আছে, তারপর স্টুডেন্ট কোয়ালিটি দেওয়া আছে, ডেডিকেশন লেভেল দেওয়া আছে, কিন্তু দুঃখজনকভাবে তার সিজিপিএটা দেওয়া নেই, অর্থাৎ জানি না, বা আপনার যে ব্যক্তি এখানে এক্সেলের ডেটাগুলো রাখছে সে কোনো ক্রমে যে এই 3.93 এটা এখানে রাখে নাই, অর্থাৎ এখানে ব্লাঙ্ক, জাস্ট ব্লাঙ্ক, অর্থাৎ কোনো ইনফরমেশন নাই। তো এখানে কিন্তু আপনার কাউন্টে 9টা ভ্যালু দেখাবে না যে 9টা এই ভ্যালু আছে, এখানে তখন দেখাবে কি 8টা, কারণ একটা তো মিসিং। তো এইটাই হচ্ছে আমার সেই কাউন্ট। এখানে যেহেতু কোনো ডেটা মিসিং নেই, অর্থাৎ কোনো কলামের ডেটা মিসিং নেই, এই জন্য সবগুলোতেই 9টা আপনার দেয়া আছে, অর্থাৎ 9টা প্রেজেন্ট আছে। তো এই ছিল আপনার মানে ডিসক্রাইবের কাউন্টের কাজ। এখন দেখবো কি মিন। আচ্ছা, মিন বলতে কি, গড়। অর্থাৎ দেখেন এখানে কি স্টাডি আওয়ার্স হচ্ছে 12 ঘন্টা, 11 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 9 ঘন্টা। তো আপনি যদি এগুলো সবগুলো যোগ করেন, মানে শুধুমাত্র স্টাডি আওয়ার্সটাকে যোগ করেন, যোগ করার পরে কি করেন যে আপনি কয়টা কলাম আছে আমার এখানে, সরি কয়টা রো আছে, 9টা রো আছে, অর্থাৎ 9টা ডেটা আছে। তো এই সবগুলা, এই স্টাডি আওয়ার্সের সবগুলা ঘন্টা যদি আপনি যোগ করার পর যদি 9 দিয়ে ভাগ দেন, তাহলে এই যে এভারেজটা বা মিনটা আছে এটাই পাবেন। তো এই মিনের মাধ্যমে কি করতে পারতেছেন, যে আপনি আসলে সরাসরি প্রথমে দেখতে পারতেন যে আচ্ছা এখানে স্টুডেন্টের কোয়ালিটিটা কি রকম, যে তারা কি হার্ড, মানে এখানে আপনি যদি গড় দেখেন, তো গড় দেখার পরে আপনার একটা আইডিয়া হবে যে ও এখানে ভালো স্টুডেন্টের সংখ্যা বেশি বা খারাপ স্টুডেন্টের সংখ্যা বেশি। দেখেন এখানে আপনার এখানে কি আওয়ার্স কি অনেক বেশি, অর্থাৎ এভারেজ প্রত্যেকটা স্টুডেন্ট 8, 8.5 ঘন্টা বলা যায়, যে 8.5 ঘন্টা পড়ে। এবং যদি অ্যাভারেজ স্টুডেন্ট কোয়ালিটিও বলি তাহলে দেখা যাচ্ছে কি আপনার 5.1, যদিও এটা অ্যাভারেজ বলা যায়, যে আসলে অত ভালো না অত খারাপও না। এবং ডেডিকেশন লেভেলও দেখেন 5.44। আমি আবার বলতেছি এগুলো কি, এগুলো জাস্ট ওই কলামের সবগুলা ভ্যালুর যোগ করে গড় বের করে, আর কিচ্ছু না। তারপর আপনি সিজিপিএ দেখেন, সিজিপিএ কত, 3.43, অর্থাৎ এখানে আপনার টোটাল, অর্থাৎ এখানে সবগুলো সিজিপি যোগ করে 9 দিয়ে ভাগ করলে এই গড়টা পাওয়া যায়। তো মিন হচ্ছে এই। তো দেখেন আপনি এখন কি বুঝতেছেন এই ডিসক্রাইব ফাংশন থেকে, এখানে আপনি মিন পাইলেন তাই না। তো মিন দেখে আপনি বলতে পারেন যে এখানে স্টুডেন্ট যারা আছে তারা মানে মোটামুটি ভালো পড়াশোনা করে, যে এভারেজ কত আপনার 8.5 ঘন্টা, এবং তাদের সিজিপিএ কত, সিজিপিএ মোটামুটি ভালো, ভালো না যে 3.43 অবশ্যই ভালো সিজিপিএ। তার মানে আপনি শুধুমাত্র মিন দেখেই মোটামুটি একটা ধারণা দিতে পারেন যে আচ্ছা এই যে ডেটা সেটটা আছে এটা মোটামুটি ভালো স্টুডেন্টদের ডেটা সেট, অথবা এটা একটা ভালো ইনস্টিটিউটের ডেটা সেট, যে ওদের সবগুলো স্টুডেন্টই মোটামুটি ভালো। তো এটা দেখে আপনি একটি রাফ আইডিয়া পাচ্ছেন তাই না। এখন এসটিডি মানে কি, এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপর হচ্ছে যে 25 পার্সেন্টাইল, 50 পার্সেন্টাইল এবং 75 পার্সেন্টাইল সম্পর্কে আমরা বিস্তারিত নেক্সট কোন একটা ভিডিওতে শিখবো। কারণ এটার জন্য আপনার এই শুধু এই তিনটার জন্য, এই যে কি সরি 4টা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপর হচ্ছে 25 পার্সেন্টাইল, 50 পার্সেন্টাইল এবং 75 পার্সেন্টাইল, এটার জন্য পুরো একটা ভিডিও আছে, ওইটাতে আমি ইন ডিটেলস সবকিছু বলছি। তো এই জন্য এখানে আমি স্কিপ করতেছি এই দুইটা জিনিস, সরি এই যে 4টা জিনিস।
এখন হচ্ছে মিন। মিন অর্থাৎ কি? মিন হচ্ছে যে আপনার ওই কলামে সর্বনিম্ন কত ভ্যালু আছে, যেমন স্টাডি আওয়ার্স এর সর্বনিম্ন ভ্যালু কত দেখাচ্ছে, যে 5। দেখেন তো এখানে সর্বনিম্ন ভ্যালু কত, 5, এর নিচে কিন্তু নাই। সেম ওয়েতে আপনি যদি স্টুডেন্ট কোয়ালিটি দেখেন, তাহলে দেখেন এখানে সর্বনিম্ন কত আছে, 2। স্টুডেন্ট কোয়ালিটিতে দেখেন সর্বনিম্ন আছে কত, 2। তারপর হচ্ছে আপনার ডেডিকেশন লেভেলের সর্বনিম্ন কত আছে, 2। এই যে ডেডিকেশন লেভেলের সর্বনিম্ন 2, অনেকগুলোই আছে। তারপর হচ্ছে সিজিপিএ সর্বনিম্ন কত, 2.20। কোনটা? এই দেখেন সিজিপি সর্বনিম্ন 2.20। তো এটা হচ্ছে মিন। আর বললামই তো এগুলা আমরা পরে কোন একটা ভিডিওতে দেখবো। আর এখানে কি আছে, ম্যাক্স। ম্যাক্স অর্থাৎ কি? ওই সেম মিনের অপোজিট। স্টাডি আওয়ার্সে সর্বনিম্ন হচ্ছে 5 ঘন্টা, আর সর্বোচ্চ কত, 12 ঘন্টা। স্টুডেন্ট কোয়ালিটিতে সর্বনিম্ন ছিল কত, 2, অর্থাৎ 2, আর সর্বোচ্চ হচ্ছে আপনার 9। এই হচ্ছে আমাদের ডিসক্রাইব ফাংশনের কাজ। এখন আমি যদি আবার লার্জ ডেটা সেটের ডিসক্রাইব করি, তাহলে আর একটু ভালো বুঝবেন। দেখেন এখানে হচ্ছে কি আপনার কাউন্ট, প্যাসেঞ্জার আইডি কত, 891। তারপর হচ্ছে সার্ভাইভড 891। অ্যাকচুয়ালি 891টা হচ্ছে অ্যাকচুয়াল রিয়েল আপনার রো, মানে এতটাই রো আছে। যদি আমরা আরো এটা দেখি, যে আচ্ছা দাঁড়ান আমি আপনাকে এভাবেই দেখাই, যে লার্জ ডট শেপ, দেখেন কি 891টা রো আছে এবং 12টা কলাম আছে। এই দেখেন এখানে টোটাল 12টা কলাম, 1 2 3 4 5 6 7। আচ্ছা এখানে 7টা দেখাচ্ছে, কারণ হচ্ছে যেমন নেম, তারপর হচ্ছে সেক্স, তারপর হচ্ছে আপনার টিকেট। এগুলো কিন্তু আপনার নিউমেরিক ভ্যালু না, যে আপনার নিউমেরিক ভ্যালুতে তো আপনার মিন বের করতে পারবে, বা আপনার সর্বোচ্চ বা সর্বনিম্ন বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারবে। বাট অবজেক্টের ক্ষেত্রে, আপনার নামের ক্ষেত্রে তো আর কোনো, কি জানো, যে নামের ক্ষেত্রে তো আর কোনো মিন বা ম্যাক্স বা আপনার মিনিমাম ওইটা নাই। তো এই জন্য এখানে মাত্র যেগুলার নিউমেরিক্যাল ভ্যালু আছে, শুধু ওইগুলো এখানে আছে। তো দেখেন কাউন্ট কত, 891, অর্থাৎ এখানে কোনো মিসিং ভ্যালু নেই, সারভাইভটাও নেই, তারপর হচ্ছে পি ক্লাসও নেই। বাট এই যে দেখেন, এই যে কি আছে, অনেকগুলো মিসিং ভ্যালু আছে, অর্থাৎ ভ্যালু নাই যেগুলো, সেগুলো এখানে নাই। বাট যে সব এজ কলামে ভ্যালু আছে, অর্থাৎ 714টা ভ্যালু আছে এজ কলামে, আর বাকিগুলো মিসিং। ইভেন আপনি যদি ফেয়ারে দেখেন, বাকি সবগুলোতে আপনি পাবেন যে না, সবগুলোতে ভ্যালু আছে, শুধুমাত্র এজ কলামেই আপনার ভ্যালু অনেকগুলোতে মিসিং। যেমন ধরেন এই যে দেখেন এগুলোতে ভ্যালু আছে, এই যে এগুলোতে ভ্যালু নাই। এখানে কি দেয়া আছে, নান। আচ্ছা, তো তারপরে যে বললামই তো, এই যে মিন হচ্ছে এই মিন ম্যাক্স তো আপনারা জানেন। তো এখন আমরা সাধারণত শিখব কি, ইনফো। আচ্ছা আবার আমি দেখে নিই কোন ডাটা সেটের ইনফো দেখব, এই যে এটা ডিটি ডট ইনফো। দেখেন আমরা কি কি এখানে শিখতে পারতেছি। প্রথমত ডিটি জিনিসটা কি, এটা হচ্ছে একটা পান্ডাস ডাটা ফ্রেম। এখানে দেখাচ্ছে যে ক্লাস পান্ডাস কোর ফ্রেম ডেটা ফ্রেম, সরি আবার উচ্চারণটা ডাটা ফ্রেম চলে আসছে, সেটা হবে ডেটা ফ্রেম। আচ্ছা এখানে রেঞ্জ ইন্ডেক্স, অর্থাৎ 9 এন্ট্রিস। মানে কি, মানে হচ্ছে 9টা রো আছে বা 9টা ডেটা আছে। আবার ইন্ডেক্স সংখ্যা কত, 0 থেকে 8। দেখেন ইন্ডেক্স সংখ্যা হচ্ছে 0 থেকে 8। ওকে, তারপর হচ্ছে আপনার ডেটা কলাম। টোটাল আমার কয়টা কলাম আছে, 4টা কলাম আছে। দেখেন এখানে কলাম 1 2 3 4। আমি আবারও বলতেছি, এই ইন্ডেক্সটা হচ্ছে এই যেটা 0 থেকে, এটা জাস্ট বাই ডিফল্ট পান্ডাতে চলে আসতেছে। এই যে কলামের নামগুলো এখানে, আর হচ্ছে আপনার এটা হচ্ছে নন নাল কাউন্ট, আর ডাটা টাইপ ডি টাইপ, অর্থাৎ ডাটা টাইপ। আচ্ছা এখানে একটা জিনিস বুঝাই, নন নাল মানে কি, অর্থাৎ নাল মানে এখানে ভ্যালু নাই, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক। আমি আবারও বলতেছি, যে যেখানে আপনার নাল অর্থাৎ ভ্যালু নাই, সেটা হচ্ছে নাল। আর নন নাল মানে কি, যেটাতে ভ্যালু আছে, মানে এটা নাল। নন নাল অর্থাৎ এটা নাল না। তো দেখেন এখানে কি কোনো নাল আছে, নাল নাই, অর্থাৎ সবগুলো কি নাল নাই, মানে নন নাল। তো এই ক্ষেত্রে দেখেন এখানে যদি আমি স্টাডি আওয়ার্সে বলি যে না, এখানে 9টাই নন নাল, অর্থাৎ 9টাতেই ভ্যালু আছে, আর এটা ডাটা টাইপ কি, ইন্টিজার। সেম ওয়েতে স্টুডেন্ট কোয়ালিটি একটাও মিসিং নেই অথবা নাল নাই, তো এই জন্য সবগুলোই নন নাল, এবং ডাটা টাইপ ইন্টিজার। আচ্ছা সিজিপি এরটা শুধুমাত্র কি ফ্লোটিং, কেন, এই দেখেন সিজিপি এর ডাটাটা কি ফ্লোট ডাটা, সরি ফ্লোট ডেটা টাইপ, বাট বাকিগুলো কি ইন্টিজার ডেটা টাইপ। তো এখানে দেখেন ডেটা টাইপ কি ফ্লোট একটা,
আর ইন্টিজার কয়টা আছে? তিনটা। এই যে একটা, দুইটা, তিনটা হচ্ছে কি ইন্টিজার ডেটা টাইপ, আর একটা হচ্ছে ফ্লোট ডেটা টাইপ। তো এটার মাধ্যমে এই ইনফরমেশন দেখাচ্ছে। এবং মেমোরি কতটুকু ইউজ হয়েছে এখানে, যে 420 বাইট। আচ্ছা, এটা হচ্ছে আমরা জাস্ট একটা বেসিক ধারণা নিতে পারি এই ইনফো এবং ডিসক্রাইবের মাধ্যমে। তো আশা করি মোটামুটি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন যে আসলে কি। এখন দেখবো যে নাল ভ্যালু কিভাবে চেক করে, ঠিক আছে? সো প্রথমত আমি ক্যাপশন লিখে নিই এখানে, যে আপনার কি, যে চেক নাল এন্ড ডুপ্লিকেট। ওকে, আর একটা জিনিস, জুপিটারে অনেকগুলো শর্টকাট কি আছে এটা আমি বলছিলাম যে আপনাদের দিয়ে দিব আমি এবারও গিটহাবে, এইটার সাথেই দিয়ে দিব। সো এটা নিয়ে প্যারা খাবেন না। আচ্ছা, সো প্রথমত আচ্ছা সরি 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 সো প্রথমত আমরা কি করতেছি, ডিটিটাকে প্রিন্ট করলাম। আচ্ছা, এই ডিটি ডেটা সেটটাতে এই ডেটা আছে, আমরা দেখি তো ডিটিতে কোনো নাল আছে কিনা। আমরা চেক করব কিভাবে, ডিটি ডট ইস নাল। দেখেন কি দেখাচ্ছে এখানে, যে আমার কি নাল আছে কোথাও, যে বলতেছে না। মানে এটা হচ্ছে 1 by 1 প্রত্যেকটা ভ্যালুতে চেক করতেছে যেখানে কি নাল আছে। এটা কি নাল, ট্রু না ফলস? বা এটা ফলস, এটা তো নাল না, এই যেটা ফলস। আচ্ছা, এটা এটা কি নাল, হ্যাঁ বা না? না, এটা নাল না, অর্থাৎ ফলস। সেম ওয়েতে দেখেন সবগুলো কি দেখাচ্ছে, যে ফলস। যদি মনে করেন এখানে নাল থাকতো, মনে করেন কি এইটা নাল, তখন আমরা কি দেখাতো, যে আমাকে দেখাতো এই যে 6 নাম্বার ইন্ডেক্সে এটা হচ্ছে ট্রু, অর্থাৎ এখানে নাল আছে। আচ্ছা, এখন অনেকের কাছে প্রশ্ন হতে পারে, আচ্ছা আমি এইভাবে কিভাবে চেক করবো, মানে এখন তো মাত্র কিনা আটটা রো আছে, অর্থাৎ 8টা ডেটা। বাট যদি এরকম হতো যে 8 লক্ষ, তখন কি আমি এইভাবে ধরে চেক করবো না। তখন আমরা এভাবে করব, যে ডিটি ডট ইস নাল ডট সাম। দেখেন আমরা সরাসরি এইভাবে দেখতে পারি। তো এটা আমাদের জন্য খুবই ইজি ওয়ে। অর্থাৎ আমরা দেখতেছি যে স্টাডি আওয়ার্সে একটাও নাল নাই, স্টুডেন্ট কোয়ালিটিতেও একটা নাল নাই, ডেডিকেশন লেভেলেও নাল নাই, সিজিপিওতেও নাল নাই। তো এভাবে আমাদের দেখলে আমাদের টাইম বেঁচে যাবে, কাজের ইফিসিয়েন্সি বেড়ে যাবে, ফ্লেক্সিবিলিটি বেড়ে যাবে, সব কিছুতে আমরা খুব সুবিধা পাবো। তো এটাতে যেহেতু কোনো নাল নাই, এই জন্য আসলে আমরা মানে পুরো কাহিনীটা খুব ভালোভাবে অ্যাডপ্ট করতে পারি না। তো এই জন্য আমরা একটা এরকম একটা ডাটা নিব, ডেটা সেট নিব যেখানে নাল ভ্যালু আছে। সো পিডি ডট রিড, আমরা সবসময় সিএসবি নিয়ে কাজ করতেছি, তো এই জন্য বারবার সিএসবি লিখতেছি। আচ্ছা, এখন আমরা কোনটা নিব, আমরা এখন নিব স্টুডেন্ট পারফরমেন্স 2। ওকে, দেখি তো। বলেন তো কেন? দেখেন এখানে কোটেশন মার্ক কয়টা, একটা সিঙ্গেল একটা ডাবল, যে কোনো একটা রাখতে হবে। আচ্ছা দেখি তো, যে একটা সিঙ্গেল আর একটা ডাবল রাখলে হয় কিনা। তারপরে হয় না, সুতরাং আমাকে কি করতে হবে, দুইটাই সিঙ্গেল দিতে হবে। আচ্ছা, সো এখন আমার ডেটা ভেরিয়েবলে কি আছে, ডেটা ভেরিয়েবলে এমন একটা ডেটা সেট আছে যেই ডেটা সেটটা হচ্ছে আপনার সবগুলা ভ্যালু ফুলফিল না, অনেকগুলোতে ভ্যালু নাই। তো সেখানে কি দেয়া আছে, নাম দেয়া আছে। দেখেন যেমন স্টুডেন্ট আইডি কত 22, নাম কি রাকিব, স্টুডেন্ট স্টাডি আওয়ার্স কি নাই, সে কত ঘন্টা পড়ে আমরা ওই ইনফরমেশন জানি না, কারণ এখানে সেটা দেয়া নাই। বাট স্টুডেন্ট কোয়ালিটি যদি বলি সেটা দেয়া আছে, তারপর হচ্ছে ডেডিকেশন লেভেল দেয়া আছে, সিজিপিএ দেয়া আছে। আবার আপনি যদি রিয়ারটা দেখেন, যে রিয়ার নাম দেয়া আছে, স্টাডি আওয়ার্স দেয়া আছে, স্টুডেন্ট কোয়ালিটি দেয়া আছে, কিন্তু ডেডিকেশন লেভেল দেয়া নেই, আবার সিজিপিএ দেয়া আছে। আবার ঠিক সেম ওয়েতে আপনার এখানে দেখেন ফাদের বেলা সিজিপিএ তে আপনার ভ্যালু নেই, অর্থাৎ নান দেয়া, মানে নান এটা কিন্তু বাই ডিফল্ট। বাট আমি যদি সরাসরি আমার অ্যাকচুয়াল ডেটা সেটে যাই, অর্থাৎ এক্সেল ফাইল বা সিএসবি ফাইলে যাই, তখন কিন্তু আমরা দেখবো এখানে মিসিং, ওইখানে কিন্তু নানও লেখা নেই, তাই না? আচ্ছা যাক, তো এটা আমরা দেখলাম, এটা বাই ডিফল্ট এখানে চলে আসতেছে যেগুলো ব্ল্যাঙ্ক থাকে। তো এখন আমরা যা যা শিখলাম একটু আগে, ওইটা এখন যদি অ্যাপ্লাই করে দেখি, যে আচ্ছা কি ডেটা ডট ইজ নাল, ঠিক আছে? দেখেন ওই যে প্রথমেতে যে দেখেন যেখানে আপনার কি নাল আছে বা ভ্যালু নাই সেখানে ট্রু হবে। এই যে প্রথমটা কি ট্রু, কেন প্রথমটাতে, এই যে রাকিবের স্টাডি আওয়ার্সে ভ্যালু নাই, এই যে রাকিবের স্টাডি আওয়ার্সে ভ্যালু নাই। সেম ওয়েতে দেখেন এখানে ট্রু আছে কোথায়,
যে রিয়ার আপনার ডেডিকেশন লেভেল দেয়া নেই, যেখানে নান আছে। সো এইভাবে আমরা দেখতে পারি, বাট ওই যে বললাম এইভাবে তো অনেকগুলা যখন ডেটা থাকবে তখন তো দেখা মুশকিল হয়ে যাবে। তো এই মুশকিল আসান করা কি আসান করার জন্য কি করবো আমরা, সরি আসান হবে না, মুশকিল আসান মেবি এরকম একটা কিছু। আচ্ছা যাক, ওইটার জন্য আমরা কি করব, আমরা data dot is null then dot sum। তো এখন দেখেন কি দেখা যাচ্ছে যে আমার স্টাডি আওয়ার্সে দুইটা মিসিং আছে, দুইটার ভ্যালু নাই। দেন স্টাডি কোয়ালিটিতে কি মিসিং নাই, বাট ডেডিকেশন লেভেলে দুইটা মিসিং আছে, সিজিপিএ তে একটা মিসিং আছে। তো এগুলো আমরা খুব সহজে ফিলও করতে পারি। তো এই ফিল নিয়ে মানে মিসিং ডাটা ফিল করার জন্য আমরা মিনিমাম 5-6টা বা 4টা তো ভিডিও থাকবেই। সো এই 4টা ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন, আমরা পরবর্তীতে শিখব। কারণ এটা অনেকভাবে করা যায়, তো এই জন্য আমরা এটাকে আলাদা করে তারপরে ওই ভিডিওতে দেখাবো যে কিভাবে মিসিং ডাটা হ্যান্ডেল করা যায় বা মিসিং ইম্পিউটেশন। আচ্ছা সরি, এখন আমরা দেখব কি যে আপনার ডুপ্লিকেট ডাটা বা ডুপ্লিকেট রো। এখন প্রশ্ন হচ্ছে ডুপ্লিকেট মানে কি, অর্থাৎ সেম ভ্যালু দুইবার থাকবে। এখন দেখেন আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে, আচ্ছা প্রথমে অবি দিয়ে বুঝাই। হ্যাঁ, দেখেন অবির ইনফরমেশন দিয়েছে যে অবি নাম হচ্ছে অবি, তারপর হচ্ছে তার স্টাডি আওয়ার্স 5, তারপরে স্টুডেন্ট কোয়ালিটি 2, তারপর হচ্ছে আপনার ডেডিকেশন লেভেলও 2, সিজিপিও 2। বাট দেখেন এইখানে সেম অবির সেম ইনফরমেশন দিয়েছে যে অবি আপনার এই 5 অর্থাৎ 5 ঘন্টা পরে, তারপরে স্টুডেন্ট কোয়ালিটিও 2 ঘন্টা, এই যে দেখেন এখানে সাথে ম্যাচ করে। তারপরে হচ্ছে কি আপনার ডেডিকেশন লেভেলও সেম, সিজিপিও সেম। বাট এই দুইটা ডেটা কি আপনার সিমিলার ডেটা? আপনি ভালো করে লক্ষ্য করুন তো। অর্থাৎ আপনি কি বলতে পারেন যে প্রথম ডেটাই এটা আবার ডুপ্লিকেট ওয়েতে নিচে আসছে, মানে রিপিট হয়েছে এরকম কিছু? মোটেও না। কারণ দেখেন এখানে স্টুডেন্ট আইডি কত 34, আর এখানে স্টুডেন্ট আইডি কত 19। অর্থাৎ স্টুডেন্ট ভিন্ন, দুইজন স্টুডেন্ট, কিন্তু তাদের নাম সেম এবং কোইন্সিডেন্টলি তাদের সব ক্রাইটেরিয়া বা সবগুলা নাম্বার বা যা যা আছে সিজিপিএ টিজিপিএ সব সেম হয়ে গেছে। সো এটা কিন্তু আপনি ডুপ্লিকেট বলতে পারেন না, কারণ এখানে আপনার ইউনিক আইডি হচ্ছে স্টুডেন্ট আইডি, যার মাধ্যমে কি একটা স্টুডেন্টকে আইডেন্টিফাই করা যায়। তো এই ক্ষেত্রে এই ডেটাটা আপনার ডুপ্লিকেট না। বাট যদি এমন হতো যে স্টুডেন্ট আইডিও সেম, এই সব ইনফরমেশন সেম, তো ওই ক্ষেত্রে এটা ডুপ্লিকেট হতো। বাট এই ক্ষেত্রে ডুপ্লিকেট হচ্ছে না। আবার অন্যদিকে আরেকটা দেখেন যে এখানে রাকিব আছে, এখানেও সেম রাকিব আছে, বাট এখানে কি একটু ঝামেলা আছে। যেমন ধরেন কি আপনার এখানে রাকিবের ডেডিকেশন লেভেল হচ্ছে 7, বাট এই প্রথম রাকিবের ডেডিকেশন লেভেল হচ্ছে 8। তো এই ক্ষেত্রে কিন্তু একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এরা ডুপ্লিকেট না, অর্থাৎ এরা ইউনিক, এরা দুইজন রাকিব। বাট অ্যাকচুয়ালি না, কারণ আপনি স্টুডেন্ট আইডি দেখেন যে এটার স্টুডেন্ট আইডিও 22 আর এটার স্টুডেন্ট আইডিও 22। অর্থাৎ আমরা বলতে পারি যে দুইজন ব্যক্তি সেম, যদিও এখানে নাম্বার গরমিল হয়েছে, অর্থাৎ আমি বলতে পারি যে লাস্টে এটা অতিরিক্ত চলে আসছে। তো এই ক্ষেত্রে এটা হবে আমার ডুপ্লিকেট। তো এখন আমরা চেক করবো যে আসলে ডুপ্লিকেট কি। এখন ডুপ্লিকেটের জন্য আমাদের কি লিখতে হবে, যে আমাদের প্রথমত ওই ভেরিয়েবলের নাম লিখতে হবে। কোন ভেরিয়েবল সেটা আমরা এখন কোনটার উপর কাজ করতেছি, আমরা শুধুমাত্র ডেটা ভেরিয়েবলের উপর কাজ করতেছি। তো কি লিখবো, ডেটা ডট ডুপ্লিকেট। দেখেন ডিউ লেখার পর ট্যাব দিলেই চলে আসবে ডুপ্লিকেট। আচ্ছা এখন দেখেন এখানে সবগুলা ফলস দেখাচ্ছে, অর্থাৎ বলতেছে যে না ভাই কোনো ডুপ্লিকেট ভ্যালু নাই। কিন্তু আমরা তো একদম স্টিল দেখতেছি যে এখানে রাকিব তো ডুপ্লিকেটেড। আচ্ছা এখানে রাকিবকে তারা ডুপ্লিকেট ধরতেছে না কেন? কারণ এখানে কিন্তু আমি এই যে আমার ডুপ্লিকেট ফাংশনকে আমি কল করছি, তারে কিন্তু আমি বলি নাই যে আমার ইউনিক আইডি হচ্ছে কি স্টুডেন্ট আইডি। সে তো জানে না যে আসলে এখানে স্টুডেন্ট আইডি ইউনিক বা নাম ইউনিক বা কি ইউনিক। তো এই ক্ষেত্রে সে সবগুলাকে চেক করতেছে, মানে সবগুলোকে একসাথে চেক করতেছে। কিভাবে? অর্থাৎ সে পুরো মানে এখানে যতগুলা কলাম আছে সবগুলা কলামের সাথে এই সবগুলা কলাম চেক করতেছে, সবগুলা কলামের ভ্যালু চেক করতেছে। তো এই ক্ষেত্রে দেখেন যেহেতু এখানে সবগুলা ম্যাচ হয়নি, অর্থাৎ এখানে হচ্ছে 7 আর এখানে হচ্ছে কি ডেডিকেশন লেভেল 8, এই জন্য আমার এই ফাংশনটা দুইটাকে দুইজন ভাবতেছে। কিন্তু আমরা তো জানি না, আমাদের আইডেন্টিফাই করার ওয়ে হচ্ছে কি
স্টুডেন্ট আইডি। তো এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যে আমাদেরকে স্টুডেন্ট আইডির কথাটা মেনশন করে দিতে হবে। আচ্ছা, ওইটার পূর্বে আগে আমরা এই জিনিসটা দেখি যে এভাবে তো সবগুলা, যদি এখানে আমার 10 লক্ষ ডেটা থাকতো তখন তো আমি বুঝতাম না। তো সেম কি করতাম, যে ওই সময়ের মতো আমি জাস্ট সাম লাগাই দিতাম, তাহলে খুব ইজিলি আমি দেখতে পেতাম যে আমার টোটাল কয়টা ডুপ্লিকেট আছে। দেখেন একটাও নাই, জিরো। তো এখন আমার কি করতে হবে, আমাকে এটাকে বুঝাইতে হবে এই মডেল, সরি এই ফাংশনকে, যে আমার কিন্তু ভাই তোমার ডুপ্লিকেট যেই ভ্যালুগুলো আছে বা যেই ডেটাগুলো আছে ওইটা ডিপেন্ড করতেছে আমার স্টুডেন্ট আইডির উপর। তো এই জন্য কি করতে হবে, আমাকে সাবসেট দিতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, সাবসেট দেওয়ার পূর্বে আপনি এখানে ট্যাব প্রেস করুন। তো দেখেন, সরি শিফট প্লাস ট্যাব, তাহলে দেখেন আপনাকে এখানে যতগুলা প্যারামিটার আছে সবগুলা প্যারামিটার দেখাবে, যে এই প্যারামিটার। সো এই প্যারামিটারগুলো আপনি কি করতে পারেন, নিজে নিজে চেঞ্জ করে দিতে পারেন। বাট আমরা যদি না করি, তো এখানে বাই ডিফল্ট যা দেয়া আছে তো সবগুলো সে বাই ডিফল্ট করে নেয়। তো দেখেন এখানে সাবসেটে নান দেয়া আছে, বাট এখন আমাকে কি করতে হবে, এই সাবসেটে ইউনিক, যার উপর ডিপেন্ড করে ইউনিক কলামের নাম দিতে হবে, যার উপর ডিপেন্ড করে আমার কি করে ডুপ্লিকেট ফাইন্ড আউট করা যাবে, অর্থাৎ আমার স্টুডেন্ট আইডি। তো দেখেন এখানে কি করবেন, সাবসেটের জন্য শুধু এস লিখে আপনি ট্যাব প্রেস করেন, চলে আসবে। আচ্ছা, আসে নাই যেহেতু, হ্যাঁ এখানে আসছে যে সাবসেট, সাথে কিন্তু লিখেও দিছে যেটা কি প্যারাম, অর্থাৎ সাবসেট প্যারামিটার। তো আপনার প্যারামিটার কি, আপনার প্যারামিটার হচ্ছে স্টুডেন্ট আইডি। তো আমরা কি লিখবো, স্টুডেন্ট আইডি কলামের নামটা লিখবো। আচ্ছা, আমরা সরাসরি এখান থেকে কপি করে নিতে পারি, কপি ডান, ওকে। ওহো, আমার তো এইটা না, এটা তো আমার, এই যে আমার তো এইটাতে করবো তাই না। হ্যাঁ, দেখেন আমার যখন আমি আপনার স্টুডেন্ট আইডি উপর ডিপেন্ড করে করতেছি, তখন কিন্তু এই যে 10 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে এটাকে ট্রু বলতেছে, অর্থাৎ 10 নাম্বারটা সে বলতেছে যে সে হচ্ছে একজন ডুপ্লিকেটেড ডেটা, বুঝছেন। এই রাকিব কি ডুপ্লিকেটেড, কারণ আমি স্টুডেন্ট আইডি এবার মেনশন করে দিয়েছি। আবার যদি আমরা এই সেম ভাবে এখন সামটা এড করে দিই এখানে, তাহলে আমাকে সরাসরি দেখাবে যে তোমার টোটাল ডুপ্লিকেট কয়টা ভ্যালু আছে। এই যে দেখেন এখানে একদম ক্লিয়ারলি দেখাচ্ছে যে 1, অর্থাৎ আমার কাছে শুধুমাত্র একটা ডুপ্লিকেটেড ভ্যালু আছে। তো এই ছিল আমাদের ডুপ্লিকেটেড ডেটা বা রো ফাইন্ড আউট করা। তো এখন আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ড্রপ না বলে এটাকে, অর্থাৎ আমাদের যে নাল ভ্যালুগুলো আছে ওইগুলোকে আমরা ড্রপ করে দেব। আমি আবারও বলতেছি। আচ্ছা, প্রথমত ডেটা লিখলাম, এখন দেখেন এখানে নান ভ্যালু কোনটাতে আছে, যেমন ধরেন কি রাকিব, এই পুরো ডেটাতে একটা নাল আছে, অর্থাৎ নান আছে, এটাতে ভ্যালু নাই। তো আমরা ড্রপ না যদি অ্যাপ্লাই করি, তো ড্রপ মানে কি রিমুভ করে দেয়া। তো এই ডেটার সেট থেকে কি করবে, এই পুরা ডেটাকে বা এই পুরা রোকে ডিলিট করে দিবে, শুধুমাত্র এই একটা কলামের একটা ভ্যালুর জন্য, অর্থাৎ এইখানে নান, অর্থাৎ এখানে ভ্যালু নাই বলে আপনার কি করতেছে, এই পুরা ডেটাকে রিমুভ করে দিতেছে। সিমিলার ওয়েতে এখানে ডেডিকেশন লেভেলে ভ্যালু নাই, সেজন্য কি করতেছে, পুরা ডেটাটাকে সে রিমুভ করে দিতেছে। সেম ওয়েতে সে এটাকে রিমুভ করবে, দেন এটাকে রিমুভ করবে। তো দেখি আমরা ড্রপ না অ্যাপ্লাই করে যে আসলে কিভাবে কাজ করে। সো ডেটা ডট ড্রপ না, দেখেন যদি আমি ড্রপ না করি তাহলে আমার কয়টা ভ্যালু থাকতেছে এখানে, 1 2 3 4 5 6, অর্থাৎ 6টা থাকতেছে। আর বাকিগুলো কি হইতেছে, সবগুলো ড্রপ, অর্থাৎ রিমুভ হয়ে যাচ্ছে। দেখেন এখানে যা আছে একটাতেও নাল ভ্যালু নেই, রাইট। এখন দেখেন একটা জিনিস ম্যাজিক, আপনি আবার ডেটা ভেরিয়েবলটাকে এখানে প্রিন্ট করুন, দেখেন আপনার যা ছিল তাই আছে। তো আপনার প্রশ্ন, ভাই রিমুভ কোথায় হলো, তাই না। আসলে এখানে আপনি যখন অ্যাপ্লাই করলেন না, তখন এটা টেম্পোরারি আপনাকে দেখাচ্ছে যে আচ্ছা এই জিনিসটা করলে এই জিনিসটা হবে, এখনো কিন্তু অরিজিনাল যে ডেটা সেট আছে এটার উপর অ্যাপ্লাই হয় নাই। আমি আবারও বলতেছি,
অরিজিনাল ডেটা সেট কিন্তু আমার ধরেন এই ডেটাটা হচ্ছে কি অরিজিনাল ডেটা সেট, এই ডেটা সেটের উপর কিন্তু আমার এই ড্রপনেটটা অ্যাপ্লাই হয় নাই, শুধুমাত্র এখানে দেখানো হচ্ছে যে যদি ড্রপনেটটা তুমি অ্যাপ্লাই করো তাহলে এই রকম একটা জিনিস তুমি দেখতে পাবা। তো সেটাই যে এখানে দেখেন আমার ডেটা কিন্তু ডেটা ভেরিয়েবলে যা ছিল তাই। তো এই ক্ষেত্রে আমার দুইটা কাজ করা যায়, আমি আবারও বলতেছি কি করা যায়, দুইটা কাজ করা যায়। মনে করেন কপি নামে একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের মধ্যে আমি এটা রাখলাম, যেখানে যা প্রিন্ট করতেছে না, এখানে যা প্রিন্ট করতেছে সেটা আমি এখানে রেখে দিলাম। দেখেন এখন যদি আপনি কপি প্রিন্ট করেন তাহলে কি আমাকে এখন ওই ডেটা সেটটা দেখাচ্ছে, এই যে এই ডেটা সেটটা, এটা একটা ওয়ে, অর্থাৎ আমি অরিজিনালটার উপর হাত দিলাম না, অরিজিনাল যেমন আছে তেমনই থাকলো। দেখেন অরিজিনাল যেমন আছে তেমনই থাকলো, বাট আমি একটা নতুন কি পেলাম, নতুন একটা ভেরিয়েবল যেখানে আমার না নাল ভ্যালু এক্সিস্ট নাই বা এক্সিস্ট করতেছে না। এটা কিন্তু আরো একটা উপায় করা যায়, অর্থাৎ আমি সরাসরি অরিজিনাল ডেটা সেটের উপর ইমপ্যাক্ট ফেলতে পারবো। কিভাবে? ধরেন এখানে আপনার ডেটা ডট ড্রপ না, আচ্ছা এ হচ্ছে ড্রপ না, ঠিক আছে, আমরা এটা দিলে তো সরাসরি ওই শুধুমাত্র এতটুকু, আবার যদি ডেটা প্রিন্ট করে আবার তো ওই পুরোটা দেখাবে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা কি করব, ধরেন শিফট প্লাস ট্যাব, দেখেন এখানে অনেকগুলা প্যারামিটার আছে, আমরা যে কোনো ফাংশনে প্যারামিটার দেখার জন্য জাস্ট কি করব, শিফট প্লাস ট্যাব প্রেস করলে পুরোটা দেখাবে। দেখেন এক্সিস্ট, জিরো, হাউ, তারপর হচ্ছে থ্রেশ, সাবসেট, ইনপ্লেস, এই জিনিসটা ফলো করুন। এখানে ইনপ্লেস কি দেওয়া আছে, এখানে বলা আছে বুল, অর্থাৎ এটার টাইপ কি হবে, অর্থাৎ ট্রু অথবা ফলস দিতে পারে। সো এটা মানে জাস্ট টাইপটা বলে দিছে। তো এখন দেখেন এখানে বাই ডিফল্ট দেয়া আছে ফলস, তো আমরা কি করব, ইন প্লেসটাকে ট্রু করে দেব। ইন প্লেস যদি আপনি ট্রু করেন তাহলে এখানে যা চেঞ্জ করতেছে, আমি আবারও বলতেছি, আপনি যা চেঞ্জ করতেছে সেটা অরিজিনাল ডেটা সেটে থাকবে, শুধু এই ড্রপনার ক্ষেত্রে না, আপনি অন্য যে কোনো ক্ষেত্রে যদি আপনি ওইটা দেখেন যে শুধু টেম্পোরারি থাকে, বাট ওই আপনার নতুন একটা ভ্যারিয়েবলে কপি করতে হয়, তখন আপনি যদি ইন প্লেস অ্যাপ্লাই করেন তাহলে কি হবে জানেন, তাহলে ওইটা সরাসরি ডেটাতে চেঞ্জ হবে, অর্থাৎ অরিজিনাল ডেটা সেটে চেঞ্জ হবে। দেখেন আপনাকে দেখাই, আচ্ছা এটা কিন্তু হয়ে গেছে, এখন দেখেন, সরি। সো এখন আমরা কি করতেছি যে আমরা সরাসরি ডেটা প্রিন্ট করতেছি, দেখেন আমার অরিজিনাল ডেটা সেট চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছেন যে আসলে আমি কি বুঝাতে যাচ্ছি, যে মানে মেইন কাহিনীটা হচ্ছে ইন প্লেস ট্রু করলে আপনার যেই পরিবর্তনটা করা হয়েছে ওইটা সরাসরি আপনার অরিজিনাল ডেটা সেটেও পরিবর্তন দেখাবে। তো এখন আমরা শিখবো হচ্ছে আপনার নতুন কলাম তৈরি করে কিভাবে। আমি আবার বলতেছি যে আমরা এখন শিখবো যে আমাদের নতুন কলাম কিভাবে তৈরি করে। তো এর জন্য প্রথমত ক্যাপশন দিয়ে নিই যে আপনার ক্রিয়েট আ নিউ কলাম। আচ্ছা, তো দেখেন আমরা আবার সেম, আমরা এখন সরাসরি ডিটি নিয়ে কাজ করব। দেখেন ডিটি কিন্তু একটা আপনার কি, ডিটি একটা ডাটা সেট আর ডেটা আরেকটা ডাটা সেট। ডেটাতে কি হচ্ছে যে আপনারা নাল ভ্যালু, ওইটা কি আসলে কিভাবে কাজ করবে ওইটা বোঝানোর জন্য আপনাকে এটা আমরা রাখছিলাম, বাট আমরা এখন কাজ করতেছি কি, যে আপনার ডিটি নিয়ে। ডিটি একটা ডেটা সেট যেখানে আপনার এগুলো আছে। তো মনে করেন আপনি চাচ্ছেন যে একটা স্কলারশিপ দিতে, স্কলারশিপ দিবেন ভালো কথা, বাট কিভাবে দিবেন? আচ্ছা প্রথমত আগে আপনি এখানে একটা স্কলারশিপ কলাম নিয়ে আসেন, এই যে এই পাশে একটা স্কলারশিপ কলাম নেন। কিভাবে নিবেন? প্রথমত আপনি এই ডিটি, তারপরে এখানে এই যে স্কোয়ার ব্রেকেটের মধ্যে নতুন একটা কলামের নাম দিন, ধরেন স্কলারশিপই আপনি নাম দিলেন, যে স্কলারশিপ, ঠিক আছে, এটা হচ্ছে আপনার নাম দিলেন। এখন ধরেন ডিটি তো পুরো একটা ডেটা সেট, তো এই ডেটা সেটের নতুন একটা কলাম দিলেই কিন্তু আপনার কলাম হয়ে যাবে। বাট আপনি যদি দেখেন, রান করেন সেলটাকে, দেখেন কি দেখায়, এখানে একটা বড় লেভেলের এরর দেখাচ্ছে। এর কারণ হচ্ছে আপনি যে ডেটা সেটে ক্রিয়েট করলেন ভালো কথা, বাট এই ডেটা সেটে, তো আপনি যখন এখানে একটা ডেটা সেট চলে আসবে, যেমন ধরেন কি সিজিপি এর পাশে ডেটা স্কলারশিপ লেখা আসলো, বাট এই রোগুলার ক্ষেত্রে কি করবে, রোগুলাতে তো একটা না একটা ভ্যালু দিতে হবে, তাই না? কারণ এখানে কি আপনার ব্ল্যাঙ্ক থাকবে? তো এখানে আমরা কি করব, ইকুয়াল দিয়ে জিরো দিলাম, অর্থাৎ স্কলারশিপ নতুন একটা কলাম হবে এবং প্রত্যেকটার জন্য ভ্যালু দিয়ে অ্যাসাইন করবে, জিরো দিয়ে ভ্যালু অ্যাসাইন করবে। যদি এখন দেখি, দেখেন ওকে ডান হয়ে গেছে, এখন কিন্তু আর এরর নাই,
আমরা যদি এখন ডিটিটা প্রিন্ট করি, ডিটি মানে কি, পুরো পুরো এন্টায়ার ডাটা সেটটাকে আমি এখন প্রিন্ট করব। সেটা হচ্ছে এই যে আমার স্টাডি আওয়ার্স, স্টুডেন্ট কোয়ালিটি, দেন হচ্ছে আমার ডেডিকেশন লেভেল, সিজিপি এবং স্কলারশিপ, যেই কলামটা মাত্র আমি ক্রিয়েট করলাম এই যে এখানে। আচ্ছা, এখানে আপনার কি আছে যে আমি 0 দিয়ে রাখছি, মানে ভ্যালু 0 প্রথমে ইনিশিয়ালাইজড করা ছিল, তো এই জন্য 0। এখন কথা হচ্ছে কি যে আপনি বলতেছেন না আমি ওই স্টুডেন্টদের একটা করে স্কলারশিপ দিব যাদের সিজিপিএ ভালো বা যাদের সিজিপিএ যেরকম আছে ওই রকমের, ওই রকম ডিপেন্ড করে। অর্থাৎ মনে করেন কি আপনি বলতেছেন যে আচ্ছা এর সিজিপিএ কত আছে 3.93 না, তো সে ধরেন 3900 টাকা পাবে, কত 3900, 3900 টাকা পাবে। তার যেহেতু 3.8 আছে সে পাবে 3800। তার সিজিপিএ কত 2.2, অর্থাৎ সে পাবে 2200। তার 2.9 সে পাবে 2900। অর্থাৎ যার সিজিপিএ যা আছে তার সাথে শুধুমাত্র 1000 গুণ করবেন, গুণ করার পরে যে ভ্যালুটা সে হচ্ছে ওই পরিমাণ টাকা স্কলারশিপ হিসেবে পাবে। তো এখানে আপনাকে কি করতে হবে, সেম এখানে শুধু এই জিরোটা রাখা যাবে না, জিরোর পরিবর্তে কি করতে হবে, আচ্ছা আমরা তো এটা লাইন বাই লাইন কোড করতেছি না, তো এখন এই জায়গায় যখন আমরা করব তখন দেখেন আমি জাস্ট সহজ হবে এই জন্য আমি কি করলাম, কপি পেস্ট করলাম। তো এখন দেখেন আমার কি করতে হবে, প্রত্যেকটা সিজিপি এর সাথে 1000 গুণ করতে হবে। তো এখন কি করব, সিজিপিএ, আচ্ছা সিজিপিএটা গুণ করার আগে আমার এখানে সিজিপিএ কলামটা কিভাবে লিখবো সেটা কি জানি, সেটা যেহেতু জানি না, তো আগে সিজিপিএ কলামটা লিখি। ডিটি সিজিপিএ কলাম নাম কি, সিজিপিএ কোটেশন মার্ক, দেখি তো হয় কিনা। আচ্ছা, একটা বিশাল ইরর দিতেছে। আমার ইররটা দেওয়ার কারণ কি এটা পড়লে আপনারা বুঝবেন, বাট আমরা সরাসরি কি ইররে চলে যাব। এখানে লেখা আছে সিজিপিএ, এই সিজিপিএ লেখার মধ্যে ঝামেলা, আসলে কি ঝামেলা ভাই। এখানে দেখেন আপনি যদি এটা পুরোটা পড়েন তাহলে বুঝবেন, বলতেছে কি ইনভ্যালিড ইন্ডেক্স ইরর, মানে এই যে আমার ইয়াটা দিছি, আমার কলামের নামটা দিছি এটা ইনভ্যালিড, কিন্তু আমি তো স্পষ্ট দেখতেছি যে এখানে তো সিজিপি আছে, তাই না। দেখেন এখানে বড় হাতে বা ক্যাপিটাল সিজিপিএ, এখানেও ক্যাপিটাল সিজিপিএ, তাহলে আমারটা হচ্ছে না কেন, মেবি কোথাও না কোথাও ঝামেলা তো করছি। তো এইটা ফাইন্ড আউট করার জন্য আমি দেখব যে আসলেই এই ডিটি অর্থাৎ এই ডেটা সেটে আমার কলামের নামগুলা কি কি আছে। আগে আমরা দেখব যে এই ডেটা সেটে কলামের নামগুলা কি কি আছে। অনেক সময় হয় কি যে কেডি পাঠক বলে না আদালতে যে যা দেখা যায় তা হয় না, বা যা হয় তা দেখা যায় না, বিষয়টা এরকম। এখন ধরেন আপনি দেখতেছেন এখানে আসলে নামটা সিজিপিএ, বাট আপনি যা দেখতেছেন আসলে কিন্তু তা না, আর আসলে যা আপনি তা দেখতে পারতেছেন না, বিষয়টা হচ্ছে এইরকম। তো এখন যদি ডিটি ডট কলামস আমি ক্লিক করি বা প্রেস করি, তখন রান করার পরে দেখেন কি পাচ্ছি, এখানে এখানে দেখতে পাচ্ছি যে স্টাডি আওয়ার্স কলামটা শুধু স্টাডি আওয়ার্স এর মধ্যেই সীমাবদ্ধ না, এরপরে কি একটা স্পেস আছে। সেম ওয়েতে স্টুডেন্ট কোয়ালিটির পরে কি একটা স্পেস আছে। ডেডিকেশন লেভেলে আবার কোনো স্পেস নাই, কিন্তু সিজিপি এর পরে কি আছে, একটা স্পেস আছে। দ্যাট মিনস আমার এই জন্য এটাকে সে কারেক্ট নিতেছে না, কারণ সে কিন্তু এখানে যেমন প্রত্যেকটা ক্যারেক্টার না, তো এই স্পেস সহ সে একটা পুরাটাকে স্ট্রিং ধরতেছে, যে পুরাটা একটা স্ট্রিং, অর্থাৎ স্পেস সহ একটা স্ট্রিং, বাট আমি তো দিচ্ছি না, তো এই জন্য এটা তো একটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে, তাই না। তো এখন যদি আপনি দেখেন যে ডিটি সিজিপিএ যা লিখছিলাম প্রথমে, শুধু এখন একটা স্পেস দিলাম। আচ্ছা দেখেন এখন কিন্তু ঠিকই আমাকে দেখাচ্ছে যে সিজিপিএ কলামটা কি, এই যে এরকম এত নাম্বার ইন্ডেক্স এই আছে এই আছে এই আছে, এই নেম কি সিজিপিএ, ডাটা টাইপ, সরি ডেটা টাইপ ফ্লোট। তো এখন আশা করি আমরা বুঝতে পারছি। তো এখন আমরা যেটাতে ছিলাম, আবার চলে যাই আমার ডেটাতে, ডিটি দেখেন এখন আমি যাচ্ছি কি স্কলারশিপে, যে এটার এই ভ্যালুর সাথে আমি কি করব, 1000 গুণ দিব, অর্থাৎ যার সিজিপিএ যত সে তত পরিমাণ স্কলারশিপ পাবে। আচ্ছা, তো প্রথমত স্কলারশিপ কলামটার নাম লিখি যে এসসি, আচ্ছা যদি আমার বানান ভুল হয় কপি করে নিই। আচ্ছা আচ্ছা, একটা জিনিস বলে রাখি, অনেকের কাছে মনে হতে পারে যে আচ্ছা আমি ইরর গুলো কেন নিজে ফিক্স না কইরা আমি সরাসরি আপনাদের এখানে দেখায় দেখায় আমি ফিক্স করতেছি, অর্থাৎ ভিডিও তো লং হইতেছে, আপনাদের তো বোরিংও লাগতে পারে। আসলে আমার উদ্দেশ্য এইটা না, আমার উদ্দেশ্য হচ্ছে এই যে আমি যেমন ধরেন আপনার এইরকম ইরর দেখলে কি কি প্রবলেম ফেস করি, এটা তো আপনিও করবেন তাই না, কারণ নতুন নতুন সবাই করবে। তো
তো ওই ক্ষেত্রে আসলে আমরা এটা কিভাবে হ্যান্ডেল করব, ওই জন্য আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে আচ্ছা এই প্রবলেমগুলো এভাবে হতে পারে, এই প্রবলেমগুলো আপনারা এভাবে সলভ করবেন। আর আপনাদেরকে একটা জিনিস বলি, আপনাদের সবচেয়ে ভালো বেস্ট ফ্রেন্ড হচ্ছে চ্যাট জিপিটি। আপনারা যে কোনো প্রবলেমে পড়েন, মানে যে কোনো প্রবলেমে জাস্ট চ্যাট জিপিটিতে গিয়ে বলবেন যে আচ্ছা এইটার সলিউশন কি, অথবা ওই কোডটা যেটাতে আপনি ইরর খাইতেছেন ওই কোডটা দিবেন, এবং যেই ইররটা আপনি দেখলেন, যেমন ধরেন কি যে এখানে একটা ইরর খাইছেন, ধরেন আপনি এইটা লিখলেন লেয়ার, মানে এইটা ওইখানে চ্যাট জিপিটি দিলেন, দেওয়ার পর নিচে লিখলেন যে আই গট ইরর অ্যান্ড ইরর হইছে এইটা, তারপরে দেখবেন সে আপনাকে সলিউশন দিয়ে দিবে। অথবা এক্স্যাক্টলি সলিউশন না দিতে পারলেও সে আপনাকে ওয়ে বলবে যে আচ্ছা তুমি এই জিনিসগুলা ট্রাই করো, যে মেবি তুমি সলিউশন পাবা। তো এটা আমার জাস্ট মনে হচ্ছে যে আপনাদেরকে জানানো দরকার ছিল, তো এই জন্য আমি বললাম। আচ্ছা এখন আমরা আমাদের পড়াশোনা ব্যাক করি। তো দেখেন এখানে ছিল কি স্কলারশিপ। এখন আমরা কি করব, যে আমি যাচ্ছি যে 3.93 পেলে তার সাথে 1000 গুণ করে দিতে। তো 3.93 তো আর এখানে আমি লিখতে পারি না, কারণ এখানে আবার 2.20 সাথে গুণ হবে। সো এখন আমি কি করব, যে এই কলামটাকে আমার দিতে হবে। তো এই কলামটা কি, এই যে আমি এখানে কপি করে নিলাম, ওকে, দেন ইনটু কত, ইনটু হচ্ছে 1000। এখন একটা জিনিস খেয়াল করুন যে আপনার প্রশ্ন আসতে পারে, আচ্ছা 1000টা এটার সাথে কিভাবে হচ্ছে, এমন তো হতে পারে যে এটা সবগুলোর সাথে গুণ হবে একসাথে, না, বিষয়টা এমন না। দেখেন এখানে লাইন বাই লাইন কাজ করতেছে, যে প্রথম হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স, মানে ইন্ডেক্স 0, যখন এই লাইনটা আসলো তখন স্কলারশিপ 0 ছিল, তো ওইটা কি হবে, এটা দিয়ে রিপ্লেস হবে। তো যখন এই ইন্ডেক্সে আসে, অর্থাৎ স্কলারশিপের ইন্ডেক্স 0 যখন এখানে আসে, তখন এই সিজিপি এর ক্ষেত্রে সেম সেম ইন্ডেক্সে থাকে, তো অর্থাৎ এটার সাথে গুণ হচ্ছে কত, 1000। তো কত হচ্ছে তাহলে, যে 3930 টাকার মতো। তো ওইটা এই 3930 স্কলারশিপে অ্যাসাইন হয়ে যাচ্ছে। সেম ওয়েতে যখন নিচেরটাতে আসে, অর্থাৎ স্কলারশিপ যখন সেকেন্ড ইন্ডেক্সে আসে বা দ্বিতীয় নাম্বার রোতে আসে, তখন এটার সাথে সাথে কি সিজিপিও দ্বিতীয় নাম্বার রোতে থাকে। সেম ওয়েতে যখন দ্বিতীয় নাম্বার আসে, তৃতীয় নাম্বারেও কি হয়, যে সিজিপিও এটার সাথে আসে, অর্থাৎ তখন এই 1000 2.20 সাথে গুণ হয় এবং এটার সাথে আপনার গুণ হবার পর এই ভ্যালুটা এখানে অ্যাসাইন হয়ে যায়। যদি আমরা এখন দেখি হয়ে গেল। আচ্ছা এখন আমরা ডিটি আবার রান করে দেখি, দেখেন এখন কিন্তু আমি যা বলছিলাম তাই হয়েছে, যে এটার সাথে 1000 গুণ করে এটা হয়েছে, এটার সাথে এটা গুণ হয়েছে, এটার সাথে এটা গুণ হয়েছে। তো এইভাবে আমরা স্কলারশিপ, অর্থাৎ নতুন একটা কলাম পেলাম, এবং নতুন একটা কলামে কি করলাম, যে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করলাম। তো এইটা গেল আমাদের স্কলারশিপের নতুন একটা কলাম ক্রিয়েট করার চ্যাপ্টার। তো এখন আমরা আরো একটা নতুন জিনিস শিখব, সেটা হচ্ছে মনে করেন আমি চাচ্ছি কি যে একটা ক্যাটাগরি দিতে, যে আচ্ছা এটা হচ্ছে টপ লেভেলের স্টুডেন্ট, এটা হচ্ছে মিড লেভেলের স্টুডেন্ট বা অ্যাভারেজ স্টুডেন্ট। তো প্রথমত আপনাদের বোঝানোর জন্য আমি দুইটা ক্যাটাগরি দিই, হ্যাঁ। আচ্ছা প্রথমে কি করলাম, যে সেম ওয়েতে যেহেতু আমাকে নতুন একটা কলাম লিখতে হবে, তো আমাকে নাম দিতে হবে, মানে কলাম তৈরি করতে হবে, এই জন্য নাম দিলাম কি, ক্যাটাগরি, ঠিক আছে। আচ্ছা তো এখন কি করব, যে দেখেন এটা হচ্ছে নামপাইয়ের একটা ফাংশন বলা যায়, যে কি np ডট হোয়ার। এখানে একটা ইরর খাবেন, বুঝছেন, আমি এই জন্য ইররটা আপনাদের দেখাবো যে আসলে কি ইরর, হ্যাঁ। সো ধরেন ডিটি ডট, না আমরা কি নিতেছি, যে সিজিপি এর উপর ডিপেন্ড করে আমি করতেছি যে কোনটা ভালো স্টুডেন্ট কোনটা খারাপ স্টুডেন্ট। ওকে, আমরা একটা স্পেস কেন রাখছি, ওই যে আমার কলামে ঝামেলা আছে। তো ধরেন যাদের সিজিপিএ 3.6 এর উপরে আছে, আমি আবার বলতেছি যাদের সিজিপিএ 3.6 এর উপরে আছে তারা আমি ধরলাম কি, যে টপার। যদিও সবাই টপার না, টপার তো একজনই হয় তাই না, বাট এখানে বোঝানোর জন্য দিলাম টপার ক্যাটাগরি, হ্যাঁ। আর যারা মনে করেন কি নিচে আছে তারা কি অ্যাভারেজ স্টুডেন্ট। আশা করি এতটুকু আপনারা বুঝছেন। সো অ্যাভারেজ হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্ট। তো এখন এইখানে আমি কি করলাম এতটুকু বলেন, আমি নতুন একটা ফাংশন নিয়ে আসলাম, সেটা কি আপনার নাম পায়ের np ডট হোয়ার। এখানে আমি কি করতেছি, এখানে আমি করতেছি হচ্ছে কি, যে এই জিনিসটা দেখেন এটা হচ্ছে অনেকটা ইফ এলস এর মতো।
যে প্রত্যেকটা কিন্তু লাইন বাই লাইন চেক করতেছে এবং প্রত্যেকটা কোথায় রাখতেছে, আপনার নতুন একটা মানে ক্যাটাগরি হবে সেটা, এখানে ধরেন নতুন একটা স্কলারশিপের মতো ক্যাটাগরি হবে, দেন প্রথম প্রথম ইন্ডেক্সে আসলো, আসার পরে চেক করলো যে এটা কি 3.93 থেকে এখানে কত 3.60 দিছি না, তো প্রথম ইন্ডেক্সে যখন আসবে তখন দেখতেছে এটার ভ্যালু কত, এই যে এটা পুরা এই যে এই জায়গার পুরা ভ্যালুটা হয়ে গেছে কত, যেহেতু এটা 1/1 কাজ করে, মানে প্রথম রো তারপর দ্বিতীয় রো তারপর তৃতীয় রো এইভাবে, তো প্রথমটাতে কত আসছে 3.93, অর্থাৎ এটা কি ট্রু, অর্থাৎ 3.60 3.93 থেকে ছোট, তার মানে 3.93 বড়, মানে এই কন্ডিশন ট্রু, আর ট্রু হইলে আমাকে নিয়ে যাবে এই যে এর টপার, এটা এটা অ্যাসাইন করবে। বাট যদি এমন হয় যে এটা ফলস, মানে এখানে ধরেন কি আসলো 2 আসলো, যেমন এই যে ধরেন এই কলাম 2.9 আসলো, এই যে 2.9 কি 3.6 থেকে বড়, সরি 3.60 থেকে বড়, মোটেই বড় না, তার মানে স্টেটমেন্ট ফলস, ফলস হলে চলে আসবে কি অ্যাভারেজ। তো আশা করি এতটুকু জিনিস আপনারা বুঝতে পারছেন। যদি আমরা এখন প্রিন্ট করি, আচ্ছা এখন এখানে একটা কি খেলাম আমরা, ইরর খেলাম। এখন প্রশ্ন আসতে পারে এটা কি ইরর খেলাম। প্রথমত দেখেন আপনি এখানে কি ব্যবহার করতেছেন, আপনি ব্যবহার করতেছেন এনপি, আচ্ছা দেখি তো, হ্যাঁ সরি ওইটা ছিল আমাদের সিনট্যাক্স ইরর, বাট এখন আর সিনট্যাক্স ইরর নাই। এখন প্রশ্ন হলো এখানে ই বলছে যে আসলে এনপি ইজ নট ডিফাইন্ড, ভাই এনপিটা কি, আপনি যে এনপি বললেন, এনপি তো নাম পাই, কিন্তু আপনি কি নাম পাই এখানে ইম্পোর্ট করছেন, আপনি তো নাম পাই ইম্পোর্ট করেন নাই, তাহলে না করলে তো আপনি ইউজ করতেও পারবেন না। এই জন্য আমি কি করতে হবে, প্রথমে এনপি সরি নাম পাই ইম্পোর্ট করতে হবে, তো নাম পাই এস এনপি আমার ইম্পোর্ট হয়ে গেল। এখন আপনি এই কোডটা আবার রান করেন, যদিও এইখানেও যদি রান করেন তাহলেও চলবে, কিন্তু আমরা সবসময় একটা নর্মাল যে প্রসিডিউর আছে ওইটা ফলো করবো, অর্থাৎ লাইন বাই লাইন। এখন দেখেন এখানে যদি আপনি প্রিন্ট করেন, ওকে প্রিন্ট হয়ে গেল। এখন কি আমাকে ডিটি অর্থাৎ পুরো ডেটা সেটটাকে প্রিন্ট করে দেখতে হবে। দেখেন নতুন একটা ক্যাটাগরি পাইলাম, কি পাইলাম, ক্যাটাগরি কলাম, যেখানে কি যাদের সিজিপি 3.60 উপরে তাদের কি দেখাচ্ছে যে তারা টপার, আর যাদের সিজিপি আপনার 3.60 নিচে আছে তারা হচ্ছে কি অ্যাভারেজ স্টুডেন্ট, যেমন 3.56ও অ্যাভারেজ, কারণ কি আমার স্টেটমেন্টে বলা ছিল 3.60। তো আশা করি অ্যাটলিস্ট এখন এই জিনিসটা বুঝতে পারছেন। তো এখন আমরা শিখবো যে আপনার কিভাবে কলাম বা রো ডিলিট করা যায়। কারণ ধরেন আপনি এখানে ক্যাটাগরি নতুন একটা কলাম নিয়ে আসলেন, বাট আপনি যাচ্ছেন যে না আমি এখন এই ক্যাটাগরি কলামটা ডিলিট করে ফেলবো, তো ওই ক্ষেত্রে আপনার করণীয় কি। তো এখন আমরা শিখবো ডিলিট কলাম এন্ড রো। আচ্ছা এখন আমরা এটা শিখবো। তো মনে করেন কি যে আপনি প্রথমত ক্যাটাগরি কলামকে ডিলিট করবেন, তো এই জন্য আপনাকে প্রথমত লিখতে হবে ওই যে সেম ওয়েতে আমরা ওই সময় কি শিখছিলাম ড্রপ না দিয়ে, তো এখানে ডিটি মানে কি, ডিটি মানে তো পুরো ডেটা সেটকে আপনি বোঝাচ্ছে তাই না, তো আপনি লিখতেছেন কি ডিটি ডট ড্রপ, আপনি কি করতেছেন ড্রপ করতেছেন, বাট কাকে ড্রপ করতেছেন সেটা বলেন, আপনি ড্রপ করতেছেন ক্যাটাগরি কলামকে, তো এই জন্য এখানে ড্রপ দেওয়ার পরে আপনাকে এখানে লিখতে হবে, আচ্ছা যদি শিফট ট্যাব প্রেস করেন তাহলে দেখবেন এখানে কি কি প্যারামিটার আছে, দেখেন এখানে একটা প্যারামিটার কলাম, অর্থাৎ এই যে কলাম নামটা দিতে হবে। তো মনে করেন কি যে আপনি ড্রপ করতেছেন ক্যাটাগরি কলামকে, তো এই জন্য কলামস লিখলেন, তারপরে এখানে আপনার কি করতে হবে ওই কলামের নামটা লিখতে হবে, যেতে এই কলামের নামটা কি, এই কলামের নামটা ছিল আমার ক্যাটাগরি। ওকে সো ক্যাটাগরি দেওয়া হয়ে গেল। আচ্ছা যেহেতু ক্যাটাগরি ডান, এখন আমি বলতে পারি যে আমি যদি এখন এই সেলটাকে রান করি তাহলে আমার ক্যাটাগরি চলে যাবে, অর্থাৎ ক্যাটাগরি কলামটা চলে যাবে। মনে হয় কি আপনার এটাতে কোনো ইরর দিবে, দেখেন তো ভালো করে, এটাতে কি কোনো ইরর দিবে, আমার তো মনে হয় দিবে। কেন দিতেছে বলেন তো, যে বলতেছে ক্যাটাগরি নট ফাউন্ড, কারণ আমার তো এখানে যে সিনট্যাক্স মানে আমার যে নাম সেখানে তো বলে, এখানে তো শুধু ক্যাটাগরি, আমি এখানে দেখছেন একটা পুরো ট্যাব দিয়ে রাখছি, এই জন্য আমাকে ইরর দিতেছে। আমি আবার যদি রান করি দেখেন এখন আর কোনো ক্যাটাগরি কলাম নাই। আচ্ছা আমি আবার দেখি ডিটি প্রিন্ট করি, দেখেন এখানে ক্যাটাগরি আছে। তাহলে প্রশ্ন
এখানে তো দেখাচ্ছে যে ক্যাটাগরি নেই, বাট এখানে কেন দেখাচ্ছে না? ওই যে আমি বলছি না যে এটা তো আপনার ইন প্লেস যদি ট্রু করেন তাহলে হবে আপনার অরিজিনাল ডেটাতে কাজ করতেছে, মানে অরিজিনাল ডেটা থেকে ক্যাটাগরি চলে যাবে। বাট আপনি যদি ইন প্লেস ট্রু না করেন তাহলে কি এটা জাস্ট টেম্পোরারি দেখাচ্ছে। তো এই যে আমি যদি এখন ধরেন ইন প্লেস ট্রু করি, অথবা আপনি ইচ্ছা করলে যে কোনো একটা ভ্যারিয়েবলে রাখতে পারেন ইন প্লেস ট্রু। হ্যাঁ দেখেন আমার এই যে ডেটা থেকে ক্যাটাগরি চলে গেছে। সো এটা ছিল আমি মানে এটা ছিল কিভাবে কলাম ডিলিট করব। এখন যদি আমরা বলি যে না আমার এখন রো ডিলিট করা শিখতে হবে, তো এই ক্ষেত্রে আমরা কি করব দেখেন, এখানে আমরি কিছু না, একদম সেম প্রসেস, এটা আরো সহজ। যেমন ধরেন কি ডিটি ডট সেম ভাবে ড্রপ, এখন আর কলামের নাম লিখতে হবে না, এখন ইন্ডেক্স আই এন ট্যাব প্রেস করুন, ইন্ডেক্স চলে আসছে। এখন আপনি বলেন কোন ইন্ডেক্সটা ডিলিট করবেন, আপনি ধরেন কি আপনি চাচ্ছেন যে প্রথম 0 নাম্বার ইন্ডেক্সকে আপনি ডিলিট করে দেবেন। ওকে করে দেন, সমস্যা কি? দেখছেন ডিলিট হয়ে গেছে। এখন যদি আবার ডিটি প্রেস করেন তাহলে আবার চলে আসতেছে, কারণ ওই যে আপনি তো ইন প্লেস ট্রু করেন নাই। অথবা আপনি কপি করেও রাখতে পারবেন নতুন একটা ভ্যারিয়েবল, যেমন ধরেন কি যে আমি এখানে নতুন একটা ভ্যারিয়েবল দিলাম টেম্প ভ্যারিয়েবল। দেখেন অরিজিনাল ডেটা সেট যা আছে তাই 0 সহ আছে, বাট আপনি যদি এখন দেখেন টেম্প ভেরিয়েবল, এক্ষেত্রে দেখেন এক্ষেত্রে কিন্তু যে আপনার যে প্রথম ভ্যালুটা ছিল ওইটা আপনি ডিলিট করে ফেলছেন বা ড্রপ করে ফেলছেন বা রিমুভ করে ফেলছেন। তো এইটা ছিল যে আমরা কিভাবে আমাদের রো ডিলিট করতে পারি। তো এখন আমরা নতুন আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কনক্যাটেনেটিং। আমার এই উচ্চারণটা অনেক প্রবলেম হয়। আচ্ছা কনক্যাটেনেটিং, সরি আচ্ছা এটা মানে কি, এটা এখন এটা বোঝার আগে যে আসলে প্রথমত আমাকে দুইটা নতুন ডেটা সেট নিতে হবে। মনে করেন কি নিলাম যে d01 pd ডট রিড। আচ্ছা আমরা কি করব, আমরা তো যেহেতু সিএসভি ফাইল নিয়ে কাজ করতেছি এই জন্য আমরা সিএসভি টাই নিলাম। হ্যাঁ আচ্ছা এখানে যদি আমি ট্যাব প্রেস করি দেখি আমাকে কোনো দেখাচ্ছে না। ওকে এখন দেখাবে এই যে ডাটা সেট 1। ওকে সো d01 দেখি আমি কি ডেটা সেট নিলাম। দেখেন আমি একটা নতুন ডেটা সেট নিলাম, সেটা কি d01। সেটাতে কি আছে, মার্কস আছে, আইকিউ আছে, অ্যাটেন্ডেন্স আছে। তো এখন আমি কি করতেছি, কনক্যাট করব, কনক্যাটেনেটিং, যেটাকে মানে যে মেথডটা যা বা যে প্রসেসটা আছে সেটা, বাট উচ্চারণটাতে আমার প্রবলেম হয়। তো এখন আমরা কি করতেছি, আমরা এখন কনক্যাট ফাংশন ব্যবহার করব। ধরেন এই সেম ডেটা সেটকে আমি আরেকটা ইয়াতে রাখলাম ভেরিয়েবলে, সেটা নাম দিলাম আমি কি যে আপনার t01। ঠিক আছে, ভেরিয়েবলে রাখতেছি কি d01, অর্থাৎ t01 এ যা আছে d01 এ তাই আছে, মানে জাস্ট এইখান থেকে একটা কপি করে রাখলাম। কেন কপি করলাম এখনই দেখাচ্ছি। এখন আমরা কি করব, কনক্যাট ফাংশন ব্যবহার করব, নাম দিলাম কম্বাইন। কম্বাইন pd ডট সরি কনক্যাট। আমরা কি করতেছি এখন দুইটা আলাদা ডেটা সেটকে একসাথে কনক্যাট করব। প্রথমটা হচ্ছে কি d01 t01। দেখেন দুইটাই কিন্তু সেম। আমি আবার বলতেছি কি দুইটা ডেটা সেটই সেম, বাট কনক্যাট করার পরে দেখেন কি হচ্ছে। কম্বাইনটা আমি যদি এখন প্রিন্ট করি, দেখেন আমার সেম ডেটা সেট, আমার ডেটা সেট কি সেম, বাট এখানে প্রথম হচ্ছে এই যে এতটুকু হচ্ছে কি d01, বাট তারপরে যে ডাটাটা সেটা হচ্ছে দুইটা একসাথে মার্জ হয়ে গেছে, যেটা সাধারণত কনক্যাট বলে। তো সেটা হচ্ছে কি এই যে এটা হচ্ছে আমার t01, মানে প্রথমটা কি d01, এই যে এখানকার এই যে d01 আর পরেরটা হচ্ছে কি t01, এতটুকু t01। আচ্ছা এখন প্রশ্ন আসতে পারে যাচ্ছে এটা কি এভাবেই হবে যে মানে রো এর পরে আবার নতুন করে অ্যাড হবে? না, এটা ডিপেন্ড করতেছে আপনার উপরে। এখন দেখেন এখানে যদি আপনি শিফট ট্যাব প্রেস করেন তাহলে এখানে নতুন একটা জিনিস দেখতে পাবেন। আচ্ছা এখানে একটা প্যারামিটার দেখানো কথা, দাঁড়ান কোথাও একটা ভুল হচ্ছে। হ্যাঁ এই যে প্যারামিটার হচ্ছে দেখেন এক্সিস,
অর্থাৎ বাই ডিফল্ট এক্সিস্ট কত দেয়া আছে 0। সো 0 মানে হচ্ছে আপনার রো এর পরে আপনার নতুন ডেটা সেটের ভ্যালুগুলো অ্যাড করা। বাট এক্সিস্ট যদি 0 পরিবর্তে 1 থাকতো তো ওই ক্ষেত্রে আপনার রো এর সাথে রো অ্যাড হতো না, ওই ক্ষেত্রে কলামের সাথে কলাম অ্যাড হতো। অর্থাৎ এখানে মার্কস আইকিউ অ্যাটেন্ডেন্স থাকতো, আবার নতুন করে এখানে মার্কস আইকিউ অ্যাটেন্ডেন্স থাকতো। দেখেন আপনাকে দেখাই, যেহেতু আমরা এখানে বাই ডিফল্ট রাখছি তো এই ক্ষেত্রে এক্সিস্ট 0 রয়ে গেছে। আচ্ছা কোথায় ভুল, এখানে আমি কমা দিইনি। দেখেন যেহেতু আমার 0 আছে তো এইটাই, কারণ আমি তো প্রথমেই বললাম যে এটা বাই ডিফল্ট 0 থাকে, অর্থাৎ 0 দেয়া যায় না দেয়া একই, অর্থাৎ রো এর সাথে রো অ্যাড হয়ে গেল। বাট যদি এটা 0 পরিবর্তে 1 থাকতো তাহলে কি হতো দেখেন তো, তাহলে বললাম না যে আপনার এটার সাথে কলামের সাথে কলাম অ্যাড হতো, এই যে কলামের সাথে কলাম অ্যাড হতো। আচ্ছা আমরা যদি আবার নতুন আর একটা ডেটা সেটকে এখানে নিয়ে নিই, অর্থাৎ d02, আচ্ছা pd ডট রিড csv, কি করবো আমরা এখন, শিফট ট্যাব, সরি শুধু ট্যাব দিলেই হবে, আমি ভুলে গেছি। আচ্ছা এই যে ডেটা সেট 2, আচ্ছা এখন দেখি d02 তে কি ডেটা সেট আছে। দেখেন এটাতে নতুন একটা ডেটা সেট, সেটা কি সিজিপিএ এবং সিটি মার্কস। এবং d01 এ কি ছিল, সেটা ছিল আপনার মার্কস আইকিউ অ্যাটেন্ডেন্স। তো এখন যদি আমি এই দুইটা ডেটা সেটকে একসাথে কনকেট করি বা কম্বাইন করি তাহলে দেখেন কি রকম দেখা যাবে, যে কম পিডি ডট কনক্যাট, কিভাবে লিখতে হবে এখন, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে দুইটা ডেটা সেটের নাম লিখতে হবে। তো প্রথম ডেটা সেট d01, কমা দ্বিতীয় ডেটা সেট হচ্ছে d02। তো এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি তাহলে দেখেন, আচ্ছা যেহেতু এখানে কম আবার নতুন করে প্রিন্ট করতে হবে। তো এখন দেখেন এটা এরকম কেন দেখাচ্ছে, আসলে আমি কিন্তু এখানে এক্সিস্ট 0 আছে কেন, বাই ডিফল্ট তো বললামই এক্সিস্ট সবসময় 0 থাকে বাই ডিফল্টে, এই যে। সো বাই ডিফল্ট 0 অর্থাৎ আমি রো এর পরে রো অ্যাড করতেছি, অর্থাৎ এটা হচ্ছে প্রথমত আমার d01, তারপরে হচ্ছে কি আমার এটা হচ্ছে d02। দেখেন এই যে যেহেতু রো এর পরে রো, প্রথমটা রো কত ছিল 0 থেকে 3 পর্যন্ত, এই যে এতটুকু ওকে। বাট পরেরটা শুরু হবে কি এই 3 পর থেকে, অর্থাৎ এখান থেকে শুরু হবে, এই যে এখানে ভ্যালুগুলো দেখাচ্ছে। তো আসলে এটা যারা জয়েন পারেন তো তাদের জন্য একদম ক্লিয়ার, কারণ প্রথমত আমার প্রায়োরিটি দিচ্ছে কি আপনার d01 কে, এই যে নিলাম। বাট পরে প্রায়োরিটি দিচ্ছে আমার d02 কে। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আচ্ছা এগুলা নান কেন আসতেছে, বা এটা ওই রকম ভাবে নিচে কেন চলে আসলো না। দেখেন যখন আমরা এখানে নিচে চলে আসছিল, সরি এটা আমি এখানে, আচ্ছা দেখাই আমি আপনাকে, যে আমরা যখন এখানে নিচে চলে এসেছিল আর রিজন ছিল এখানে দুইটা ডেটা সেটই সেম, অর্থাৎ মার্কস আইকিউ অ্যাটেন্ডেন্স, অর্থাৎ সেম কলাম। তো সেম কলাম থাকার কারণে এই কলামের উপর মানে নিচে সরাসরি বসানো গেছে। বাট এই ক্ষেত্রে দেখেন এক্ষেত্রে কিন্তু সেম কলাম না, অর্থাৎ মার্কসের নিচে কিন্তু ঠিকই আসছে সিজিপিএ, বাট মার্কসের নিচে অর্থাৎ রো এর নিচে আসছে কিন্তু মার্কসের হুবহু নিচে চলে আসেনি। কারণ যদি 3.8 চলে আসে তাহলে তো আমার পুরা ডেটা সেটই মানে রং হয়ে যাবে, কারণ মার্কস এখানে 3.8 চলে আসবে, তাই না। তো এই ক্ষেত্রে আবার দেখেন আমার এই ক্ষেত্রে কিন্তু কোনো সিজিপিএ বা কোনো ভ্যালু ছিল না, এই জন্য এখানে নান। আর এই ক্ষেত্রে আবার সেম, আমার এই ক্ষেত্রে প্রথম ডেটা সেটের ভ্যালু শুধু 3 পর্যন্ত আছে, মানে ইন্ডেক্স 3 পর্যন্ত আছে, বাট এরপরে আর আমার ভ্যালু নাই। বাট এরপরে আবার সিজিপিএ সিটি আছে, এগুলার ভ্যালু আছে। তো এই জন্য এভাবে আসছে। আর এটা যেহেতু আমার কলাম ভিন্ন, তো এখানে আমাকে কি করতে হচ্ছে যে আমাকে কলাম অ্যাড করতে হচ্ছে। তো এই জন্য আমরা সবসময় এখানে 1 দিব, কারণ কলাম টু কলাম অ্যাড করতেছি। এই যে দেখেন আমরা এমন ডেটা চাচ্ছি বা ডেটা সেটটা চাচ্ছি। তো এটা হচ্ছে এরকম, যে এটা হচ্ছে কি মার্কস আইকিউ অ্যাটেন্ডেন্স হচ্ছে আমার প্রথম ডেটা সেটের কলাম বা প্রথম ডেটা সেট, এবং দ্বিতীয়টা হচ্ছে আমার দ্বিতীয় ডেটা সেট। তো আশা করি আমরা এতটুকু বুঝছি। সো আমার এতটুকু ছিল, মানে বলতে গেলে এতটুকুই ছিল আপনার এই প্লেলিস্টে মেশিন লার্নিং শেখার জন্য। তো এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে এখনো, যে আচ্ছা এতটুকু কি এনাফ আমার পান্ডাতে আমি মাস্টার হওয়ার জন্য। আমি আবার বলবো না, পান্ডাতে আপনাকে যদি মাস্টার হতে হয় তাহলে আপনাকে আরো অনেক কিছু জানতে হবে, মানে অনেক কিছু।
আমি জাস্ট শর্ট যতটুকু আপনাকে বেসিক দরকার, অর্থাৎ মেশিন লার্নিং অ্যালগরিদমে সরাসরি জাম্প করার পূর্বে আপনাকে বেসিক কিছু কনসেপ্ট জানতেই হবে পান্ডা সম্পর্কে। তো আমি শুধু ওইটুকু এখানে কভার করার চেষ্টা করছি। আমরা আরো অনেক কিছু, অনেক অ্যাডভান্স টপিক নিয়ে সামনে দেখব। তো ওইগুলো আমরা তখনই করব যখন আমাদের প্রয়োজন হবে। অর্থাৎ আমি চাচ্ছি যে আমরা মেশিন লার্নিং অ্যালগরিদম শিখতে শিখতে আমরা পান্ডা শিখব। আমরা এমন না যে প্রথমে পান্ডা শিখবো, প্রথমে এইটা শিখবো, পরে গিয়া মেশিন লার্নিং শিখবো, বিষয়টা এমন না। আমরা একটার সাথে আরেকটা আস্তে আস্তে শিখতে শিখতে শিখবো। এই ক্ষেত্রে হবে কি যে আপনার শেখাটা পরিপূর্ণ হবে, আপনি ভুলবেন না, কারণ আপনি শিখতেছেন প্লাস প্র্যাকটিস করতেছেন। এখন দেখেন, আপনি যেমন এই যে কনকেটটা এখন শিখলেন, আপনি নেক্সট 10টা বা 20টা বা 30টা ভিডিওতে দেখা গেল যে আপনার এটা এখনো কাজেই লাগতেছে না। কথার কথা। তার মানে কি আপনি একটা সময় এটা গিয়ে ভুলে যাবেন, তাই না? তো এই জন্য আমরা অতিরিক্ত টাফ বা কমপ্লেক্স কোনো টপিক এই ভিডিওতে রাখিনি, যেন আপনি এটাতে বোরিং ফিল করুন, মানে বোরিং ফিল করেন, তারপরে আপনি এটাকে গিভ আপ করে দিলেন, এরকম যেন না হয়, এই জন্য আমি এরকম কিছুই রাখিনি। বাট আমি এতটুকু বিশ্বাস করি যে আমার যতটুকু মেশিন লার্নিং আমার প্লেলিস্টে যা যা আছে ওইটা শেষ করার জন্য এখানে এনাফ। আর বললামই তো যে নতুন অ্যাডভান্স টপিক আমরা সামনে দেখব। তো আজকের মতো পান্ডাতে এতটুকু। আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি আপনারা এখনো অনেক কিছুতে ডাউট মানে থাকে, বা ধরেন বুঝেন নাই, বা এই জিনিসটা, বা আমার কোনো মিস্টেক আছে এখানে যে এই জিনিসটা ভুল আছে, তো অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো এটা ঠিক করে দেওয়ার জন্য। সো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ এতক্ষণ শুধু আমি বক বক করে গেছি। সো আশা করি ভালো থাকবেন। তো আসসালামু আলাইকুম।